কেমন আছো বন্ধুরা? আবার এসে গেছি সামনে একটা নতুন ক্লাস নিয়ে। আমাদের আগের ক্লাসটার পার্ট 3 নিয়ে, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এর পার্ট 3। আগে দুটো ক্লাস হয়ে গেছিল, এবার এটার নেক্সট পার্টটা। চলো শুরু করা যাক। তো এবার যেগুলো বলছি যে জীব বৈচিত্র্যের হ্রাস। জীব বৈচিত্র্যের হ্রাস মানে কি? নর্মালি জানো যে কি হয়, কমে যাওয়া। কমে যাওয়াটাকে আমরা কি বলি? হ্রাস। এবং কিসের হ্রাস? জীব বৈচিত্র্যের হ্রাস। অর্থাৎ কি হচ্ছে, জীব বৈচিত্র্য কমে যাচ্ছে। এটাকে কি হচ্ছে, যে ক্রমবর্ধমান জনসংখ্যার ও তাদের কৃতকার্যের ফলে কি হচ্ছে, জীব বৈচিত্র্যের ধ্বংস ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। এটাকে আমরা কি বলে থাকি? জীব বৈচিত্র্যের হ্রাস। তাহলে তোমাদের যদি এই কথাটা আসে, জীব বৈচিত্র্যের হ্রাস কাকে বলে, তোমরা এটা বলবে যে ক্রমবর্ধমান। বর্ধমান মানে যে বর্ধমান শহরটা, সেটা নয়। বর্ধমান মানে কি? বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে? ক্রমবর্ধমান মানে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কি? জনসংখ্যা। এবং শুধু জনসংখ্যা বৃদ্ধির জন্য না, জনসংখ্যার ও ওই তাদের কৃতকার্যের মানে মানুষের জনসংখ্যা যে এত বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কাজকর্ম মানে এমন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, জীব বৈচিত্র্যের ধ্বংস ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। এই ঘটনাটা কি আমরা কি বলি? যে জীব বৈচিত্র্যের হ্রাস। এবার শুধু হ্রাস বললে তো হবে না, হ্রাসের কারণগুলো তুলে ধরতে হবে। কারণের মধ্যে কি আছে, যে জীব বৈচিত্র্যের হ্রাসের কারণ এইভাবে পয়েন্ট করে দেবে। পয়েন্টের হিসেবে আমি তোমার 7টা পয়েন্ট করেছি। এবার শুধু পয়েন্টগুলো করেছি, বইতে লিখে দিলে না, লেখানোগুলো তোমাদের যখন নোট দেওয়া হবে তার মধ্যে ডিটেলস সহজভাবে বোঝার মতো করে লিখে দেওয়া হবে। এখন শুধু পয়েন্টগুলো তুলে ধরছি এবং পয়েন্টগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট আমাদের কি? জমি ব্যবহারের ধরন পরিবর্তন। বলবো এটা আবার কি কথা? জমি ব্যবহারের ধরন পরিবর্তন। জমি, আমার জমি, আমি যেমন করে খুশি ব্যবহার করবো, তাই তো? না, কি হয় দেখো, ধরো তোমাদের একটা বাগানের জমি আছে, ধরো একটা কোথাও একটা ঘিরে মানে একটা আলাদা করে জমি কিনেছো, সেখানে তুমি তুমি বা তোমার ফ্যামিলি বিগত 5 বছর ধরে বাগান বানিয়ে রেখেছো, ফুল টুল বা এবং কোনো ফলের গাছ টাছ এসব বানিয়ে মানে করে রেখেছে সেখানে, ঠিক আছে? এবার তুমি দেখছো যে আমার বাগানটা কোনো কাজেই লাগছে না, জমিটা আমার শুধু পড়ে আছে, ওটাকে কেটে তুমি কি করে দিলে? বাড়ি বানিয়ে দিলে, তাই তো? তাহলে কি হলো, ওই বাগানের মধ্যে ধরো যেসব পশু পাখিরা থাকতো, ওই ফুলের মানে ফলের গাছের মধ্যে যেসব পাখিরা বাসা বানিয়েছিল, বা যেসব কাঠবিড়ালি টাঠবিড়ালি বাগানের মধ্যে যেসব প্রজাতি টজাতি থাকতো, আসতো, এবং আরো যেসব কীট পতঙ্গগুলো ছিল, বিভিন্ন রকম জীবের প্রজাতি ওখানের মধ্যে ছিল, ওই ছোট ক্ষুদ্র জায়গার মধ্যে তুমি গিয়ে সব উড়িয়ে দিয়ে করে দিলে নিজের বাড়ি। এবার তার তো কজন? তুমি, তোমার ফ্যামিলি মেম্বার খুব জোর 10 জন। মেরে দিলে কতজনকে? 100 জনের মানে ফ্যামিলি মেরে দিলে, তাই তো? সেই হিসেবে কি হচ্ছে, আমাদের জমি ব্যবহারের ধরনটা পরিবর্তন করার ফলে জীব বৈচিত্র্যের হ্রাস হচ্ছে। এছাড়াও কি হচ্ছে, দেখবে অনেক সময় বনের মধ্যে রাস্তা বানানোর জন্য কি হচ্ছে, যে বনের একটা বিশাল অংশ কেটে ফেলা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, বনের মাঝে রাস্তা করছে। কিন্তু কি হচ্ছে তার ফলে, গাছগুলো মানে মেন উৎস হচ্ছে, দেখো গাছ। গাছ, একটা গাছে বহু ধরনের প্রজাতি থাকতে পারে, কীট পতঙ্গ পোকামাকড় থেকে শুরু করে পাখি পশু অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? তো এবার কি হচ্ছে, বনে জঙ্গলের মাঝে রাস্তা বানানোর জন্য কি করছে, জঙ্গলের পর জঙ্গল মানে রাস্তার মতো জায়গা কেটে ফেলা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, ওই ওই এলাকার মধ্যে যেসব পশু পাখিরা থাকতো তাদের জীবন বিপন্ন হচ্ছে। তাছাড়াও দেখবে অনেক সময় খবর পাবে যে জঙ্গলের মধ্যে গাড়ি চালানোর ফলে অনেক সময় হাতি, বাঘ বা অন্যান্য হরিণ টরিণ এসব রাস্তার মাঝে চলে আসার ফলে তারা গাড়ির মধ্যে চাপা পড়ে মারা যাচ্ছে। তার ফলে অনেক সময় আমাদের কি হচ্ছে, জীব বৈচিত্র্যের হ্রাস হচ্ছে। তাছাড়াও কি আছে দেখবে, নগরায়ন, যেটা এটা একটা বিশেষ মানে এই পয়েন্টের একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি হয় নগরায়ন মানে, জায়গার পর জায়গা দখল করে নেওয়া হচ্ছে, জমির পর জমি, চাষযোগ্য জমি হোক বা বনের জমি হোক, দখল করে নেওয়া হচ্ছে। চাষযোগ্য জমি দখল করে নিচ্ছে, বনের জমিটাকে বন সাফ করে সেখানে কি করছে, নগর বানাচ্ছে। নগর মানে ওই যে মাল্টি কমপ্লেক্স যেগুলো বানানো হচ্ছে, যেসব মাল্টি মার্কেট যেগুলো বানানো হচ্ছে, মাল্টি কমপ্লেক্স, সেখানে থাকার জন্য হোক, ফ্ল্যাট বানানো হোক, বা ওই বাজার টাইপের কিছু বানানো হোক, সেগুলো বানানো হচ্ছে। তার ফলে কি হচ্ছে, ওই চাষযোগ্য জমি ধরো যেটা ছিল, যেখানে দেখা যাচ্ছে যে বহু 10 বছর 20 বছর ধরে লোকেরা ওখানে চাষ করে খেয়েছে, তাই তো? চাষবাস বানানো হয়েছে। তার ফলে কি হয়েছে, সেখানে প্রতি বছর নতুন নতুন উদ্ভিদ মানে নতুন নতুন চাষ করা হতো। তার ফলে হচ্ছে ওইখানে আরো যেসব চাষের সাথে আরো যারা সব যেসব পতঙ্গরা উদ্ভিদের সাথে জড়িয়ে আছে তাদের থাকতো সেখানে, তারা ওই জমির মধ্যে আশ্রয় নিয়েছিল। কিন্তু কি হতো, যখন ধরো তুমি ওই জমি দখল করে নিল অন্য কেউ, বা ওই যে জঙ্গল ছিল যেটা, ওই জঙ্গলের মধ্যে, জঙ্গল মানেই জানো যে একবারে প্রজাতি সেখানে এমন থাকবে। তো ওই জঙ্গলকে যখন ধ্বংস করে দেওয়া হলো, তারপর কি করে দিল, বাড়ি বানিয়ে দেওয়া হলো বা কোনো কমপ্লেক্স বানিয়ে দেওয়া হলো, তখন সেখানে এত যে বিপুল পরিমাণ জীব বৈচিত্র্য ছিল সব হ্রাস পেয়ে গেল, তাই তো? তাহলে এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্টটা। এটা কি পরীক্ষার খাতে গুছিয়ে করবে। আর হচ্ছে শিকার ও চোরা শিকার। বলবে এটা আবার কি? জীব বৈচিত্র্য নর্মাল তো হ্রাস পাচ্ছে, শিকার চোরা শিকার এগুলো আবার কি কথা? শিকার মানে কি জানো? শিকার কাকে করে? মানুষে। এখন যেহেতু হচ্ছে সেগুলো আলাদা কথা, কিন্তু মেনলি শিকার চোরা শিকার যেগুলো হয় এগুলো কাদেরকে করে? পশু পাখিদের। যেমন ধরো হাতির দাঁত পাওয়ার জন্য, হরিণের শিং বা হরিণের মাথাটা, বাঘের যে নাভি টাভি বা হরিণের নাভি টাভি যেগুলো হয় সেগুলো পাওয়ার জন্য কি হয়, গন্ডারের যে সিংহটা, সেগুলো পাওয়ার জন্য সেগুলো বাজারে মানে চোরা বাজারে খুব দাম, খুব দামে সেগুলো বিক্রি হয়। সেই জন্য কি করে,
যেসব জঙ্গলে মানে ওই পশু পাখিগুলো থাকে পাওয়া যায়, ওইখানে শিকারীরা মানে চোরা শিকারীরা সেখানে থাকে এবং সেই প্রাণীগুলোর শিকার করে। তার ফলে কি হচ্ছে, বিপুল পরিমাণে ওই প্রজাতিগুলো বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। যেমন বাঘের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে, হাতিদের সংখ্যা, এবং সরকার সেগুলো পদক্ষেপ নিচ্ছে এখন, কিন্তু ওই চোরা শিকারীদের ফলে সেই সব জায়গায় মানে দীর্ঘকালীন সময়ে সেগুলো কি হয়েছিল, আস্তে আস্তে সেই সব প্রাণীরা বিলুপ্তির পথে চলে যাচ্ছিল। সেটা একটা কি কারণ, জীব বৈচিত্র্যের হ্রাসের কারণ। ঠিক আছে, তাহলে এটা একটা পয়েন্ট হলো কি শিকার ও চোরা শিকার। তোমাদের যখন নোট দেওয়া হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে, সবাই অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে এই পয়েন্টগুলো সব ডিটেলসে সাজিয়ে ব্যাখ্যা করে দেওয়া থাকবে। ঠিক আছে, এখন আপাতত বোঝানোর মতো শোনো। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কি বিশ্ব উষ্ণায়ন। নামটা শুনেছো তোমরা অবশ্যই, আমি আগেও পড়িয়েছি ক্লাসে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি হয়, আমাদের কিছু কিছু কৃতকার্যের জন্য পরিবেশের তাপমাত্রা, গোটা পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তুমি ধরো যারা গরম সহ্য করে, আমি নিজেও করি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই রকম না, একদম এক্সট্রিম লেভেলে গরম যাদের একদম সহ্যের বাইরে, যেমন ধরো যারা ইংল্যান্ড বা আমেরিকা এইসব জায়গায় থাকে, তাদের কিন্তু আমাদের দেশে যে গ্রীষ্মকাল, সেখানে তারা হার্ট ফেলে মরে যাবে। কারণ কি, তাদের দেশটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা দেশ। তাদের ওখানে যেটা গ্রীষ্মকাল, আমাদের এখানে শীতকালের থেকে বেশি ঠান্ডা, সেটা বুঝলি তো। তাই কি হয়, ওরা ঠান্ডা থেকে থেকে অভ্যস্ত, তাদের বডি ওইটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে, তারা গরম একদম সহ্য করতে পারবে না। কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, মানুষের যেমন কষ্ট হচ্ছে, সেটা হয়তো মানুষ এসি টেসি লাগিয়ে নিচ্ছে, কিন্তু অন্যান্য প্রাণীরা তো সেটা পারবে না, তাদের জঙ্গলি ঘষে এবং জঙ্গল অনেক সময় কেটে নিচ্ছে। তাই ফলে কি হচ্ছে, উষ্ণতা বাড়ার জন্য বিভিন্ন প্রজাতি আছে যারা ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সবে অনেকে মারা যাচ্ছে। যেমন ধরো আর একটা জিনিস, ওই আমাদের মেরু অঞ্চল যেটা আছে, বরফের দেশ, পুরোটাই বরফ এলাকা, সেখানে মেরু ভালু বা তোমাদের পেঙ্গুইন টেঙ্গুইন যারা আছে, সেখানে কি হচ্ছে, উষ্ণতা বাড়ার ফলে বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে, সেই সব প্রাণীদের থাকার জায়গা কমে যাচ্ছে, আস্তে আস্তে তারাও বিলুপ্তির পথে চলে যাচ্ছে। কারণ হিট তাদের সহ্যের বাইরে, এবং তারা থাকে বরফের মধ্যে, এবং বরফ যদি গলে যায় থাকবে কোথায়, অল টাইম তো জলে থাকা যাবে না, তাদের থাকার জায়গা কমে যাচ্ছে, এবং তাই তারা ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। সেটা একটা কারণ হলো কি বিশ্ব উষ্ণায়ন, কারণ কিছু জীব বৈচিত্র্যের হ্রাসে। নেক্সট হচ্ছে দূষণ। ওই দূষণ অবশ্যই জানো, দূষণ বাড়বে জীব বৈচিত্র্য হ্রাস পাবে, এটা ব্যাখ্যা করার জিনিস না, কিন্তু তাও তোমাদের বলছি। দূষণ যেমন ধরো বায়ু দূষণ হোক, জল দূষণ হোক, দূষণ বাড়লে কি হবে, ফার্স্ট তুমি মানুষ হিসেবে ভাবো না, অন্য প্রজাতিগুলো বাদ দাও, মানুষ হিসেবে কি হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, রোগে পড়বে, বা অনেক সময় কি হয়, ডাইরেক্ট মারাও যেতে পারে যদি বিষাক্ততার পরিমাণ খুব বেড়ে যায়। তাই কি এই দূষণ যেটা, যেমন ধরো আরো বিভিন্ন দূষণের কথা বলেছি, মাটি দূষণ বা শব্দ দূষণ, এগুলো তো আছে। তাছাড়াও আমাদের মেইনলি যে দূষণটা খুব ব্যাপকভাবে আমাদের এফেক্ট করে কি, বায়ু দূষণ এবং জল দূষণ। এগুলো মানে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের প্রয়োজন। তাই এগুলো দূষিত হলে খুব তাড়াতাড়ি সেগুলোর এফেক্ট পড়ে কিসের, প্রজাতির ওপরে। কি হয়, ধরো নর্মালি ভাবো যে বায়ু দূষণ বেড়ে গেল, একটা বাড়িতে মানে একটা জায়গাতে তুমি আছো, সেখানে অতিরিক্ত ধোঁয়া, অতিরিক্ত পলিউশন আছে, ঠিক আছে, কি হবে, আস্তে আস্তে শ্বাসকষ্ট হবে, অনেক সময় তোমার রোগও দেখা দিতে পারে। বা জল দূষণ এসে যেটা আছে, অনেক এখন কি হচ্ছে, ওই জন্য ফিল্টার লাগাচ্ছে অনেকে, অ্যাকোয়াগার্ড লাগাচ্ছে, জল পরিষ্কার করে পরিশুদ্ধ করে তারপর খাচ্ছে। কিন্তু যেসব জায়গায় জলে আর্সেনিক বেশি বা জলের দূষণের পরিমাণ বেশি, তারা কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই ব্ল্যাক ফুট ডিজিজ আগের ক্লাসগুলো যেমন পড়িয়েছিলাম হচ্ছে। এবং কি হচ্ছে, মানুষের ধরো যে মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়েও থাকে কিছুটা পরিমাণের জন্য, কিছুক্ষণের জন্য যদি ওই দূষণ গ্রহণ করে যদি ক্ষতিগ্রস্ত হয়েও থাকে, তারা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু অন্যান্য প্রাণীরা তো সেই চিকিৎসা পাবে না, অন্যান্য প্রজাতি যেগুলো আছে, তারা কি হচ্ছে, এই দূষণের ফলে অনেকে মারা যাচ্ছে এবং অনেকে সেই জন্য বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, জীব বৈচিত্র্যের হ্রাস হচ্ছে। নেক্সট কি, অতি ব্যবহার। এটা আবার কি কথা, অতি ব্যবহার আবার কি কথা, পড়াতে পড়াতে অতি ব্যবহার চলে এলো। আরে অতি ব্যবহার যে কোনো জিনিসই তোমার লিমিটের মধ্যে ব্যবহার করতে হয়। যেমন ধরো এখন ট্রেন্ডে একটা কথা সবসময় চলছে, শুনবে দেখবে, খাবার, যারা রিলস ঘাটো, রেস্টুরেন্টে গিয়ে এখন কি করছে, যাদের পকেটে পয়সা আছে অনেক কিছু অর্ডার করে দিচ্ছে, না খেয়ে বেরিয়ে চলে আসছে, সেগুলো সব ফেলা যাচ্ছে। তাই একদম মানবতা শিক্ষা মানে শিক্ষা দেওয়ার জন্য সেই রিলস গুলো বানানো হচ্ছে। কি বলছে, তোমার থাকতে পারে সম্পদ, কিন্তু তুমি সম্পদ ততটাই ব্যবহার করবে যতটা তোমার প্রয়োজন। তাই তো, কি জন্য বলা হচ্ছে, এই অতি ব্যবহার কনসেপ্টটার জন্য। খাবারই ধরো, তোমার কাছে যে পরিমাণ স্টকে খাবার আছে, মানে তোমার জন্য আনলিমিটেড, তুমি কি করছো, যতটা তোমার প্রয়োজন তার থেকে বেশি নিচ্ছ এবং ফেলে দিচ্ছ। সেই ওই ফেলে দেওয়া খাবারটাই অনেকে খাওয়ার জন্য মানে অতৃপ্ত হয়ে থাকে, তাই তো। তাই তোমার যেটুকু প্রয়োজন, তোমার কেন পুরো মানব সমাজে যেটুকু প্রয়োজন, তাদের সেটুকুই নেওয়া উচিত। অতি ব্যবহার জিনিসটা খুবই বাজে, কারণ গোটা পরিবেশটা শুধু মানুষের নয় বা শুধু তোমার একার নয়, যারা এই পৃথিবীর মধ্যে আছে সবারই সেই পরিবেশের মধ্যে অধিকার আছে, তাই তো। এবং অতি ব্যবহার কনসেপ্টটা তুমি তো খাবার নিয়ে লিখবে না, কি নিয়ে লিখবে, খাবারটাও একটা কনসেপ্টের মধ্যে পড়ে, তুমি চাইলে লিখতে পারো, কিন্তু মেইনলি লেখা হয় কি নিয়ে, যেমন ধরো
যেমন ধরো পুষ্পারাজ কি করেছিল, লাল চন্দন, বিশাল বাজার দাম, তাই তো, বাজারে প্রচুর দাম সেটা, কি করছে, এবং মুভি বলে সবাই সেটাকে খুব ভালো বলছে বা খুব প্রমোশন করছে, কিন্তু বাস্তবে তো জিনিসটা খারাপ না, সে তো সেই স্মাগলিংই হচ্ছে। সেগুলোর জন্য কি হচ্ছে, ধরো লাল চন্দন একটা নির্দিষ্ট জায়গা, আমাদের ভারতের মধ্যে কি একটু নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট লিমিটে আছে। তুমি যদি বলো যে আমি প্রতি বছর 100 টন করে তুমি একা কাটবে এবং সেগুলো স্মাগলিং করে বিক্রি করবে, আস্তে আস্তে দেখা যাবে চন্দন গাছ শেষ। তুমি গাছ লাগাচ্ছ না, এদিকে কেটে বিক্রি করছো, সেটা তো মানে তোমার পরিবেশেরও ক্ষতি, তোমারও ক্ষতি, পরিবেশের সম্পদ তুমি নষ্ট করছো। কারণ তোমার হ্যাঁ প্রয়োজন যতটুকু, বাস্তবে যেটা যতটুকু প্রয়োজন তুমি ততটা কাজ করো, ততটা নাও, স্মাগলিং জিনিসটাই খারাপ। তাছাড়াও কি আছে আমাদের অতি ব্যবহার, গাছের ক্ষেত্রে এটা একটা বললাম। তাছাড়াও আছে আমাদের যেমন পশু পাখি, যারা চোরা শিকারের কনসেপ্টটা বলেছিলাম, হ্যাঁ কিছু কিছু জায়গায় ভারতেরও কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু বন আছে যেখানে ওই পশুদের সংখ্যা কিছুটা মানে বিলুপ্তি পথে থাকার থেকে কিছুটা বেশি থাকে। সেখানে কি করা হয়, সেখানে সরকার থেকে কিছু কিছু শিকারীদের ছাড়পত্র দেওয়া থাকে, সেখানে লিমিটেড শিকার করার জন্য, তাদের পরিবার চালানোর জন্য, জীবিকা চালানোর জন্য লিমিটেড শিকার করার পারমিশন দেওয়া থাকে। তাই লিমিট সব জিনিসই ঠিক আছে, কিন্তু কি হয়, ওই যেমন বললাম বাঘের চামড়া, হাতির দাঁত, গন্ডারের শিং, হরিণের নাভি, এগুলো ওই ব্ল্যাক মার্কেটে বা চোরা বাজারে খুব চড়া দামে বিক্রি হয়। তার ফলে কি হয়, শিকারীরা এগুলো মানে আটকাতে থাকে কখন সেই প্রাণীদের দেখতে পাবে এবং তাদের শিকার করে নিয়ে সেগুলো চোরা মার্কেট মানে চোরা বাজারে বিক্রি করে। তার ফলে কি হয়, বিপুল পরিমাণ টাকা সে পায়, কিন্তু কি হচ্ছে, প্রাণীরা তো বিলুপ্তির পথে যাচ্ছে। তাই এই অতি ব্যবহার জিনিসটা যেটা, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের হ্রাসের একটা অন্যতম কারণ। ঠিক আছে, নেক্সট কি আছে, প্রাকৃতিক দুর্যোগ। এইটা আমাদের কারোর হাতে নেই, কিচ্ছু করার নেই, যেটা এটা একটা আমাদের পয়েন্ট। এই বাকি যে পয়েন্ট গুলো আছে সেগুলো মানুষ চাইলে ধীরে ধীরে কমাতে পারে, কিন্তু এই যে পয়েন্টটা আছে এটা আমাদের হাতের একদম বাইরে। ধরো হ্যাঁ আমরা কমাতে পারি, কিন্তু পুরোপুরি আমরা কন্ট্রোল করতে পারি না। যেমন ধরো কোথাও বন্যা এলো, বন্যার জন্য কি হয়, আগে থেকে বাঁধ করে রাখা হয়, সেখানকার লোকেদের সতর্ক করে রাখা হয়, বন্যা প্রবণ অঞ্চলে মানে বেশি পরিমাণ গাছ লাগানো উচিত, সেগুলো সবাই জানে, কিন্তু করছে নাকি। সেগুলো করলে কি হয়, ওই যে বিপদে হবে তার পরিমাণ কিছুটা পার্সেন্ট মানে কিছুটা হ্রাস পায়, একদম যে হবে না তা নয়। বন্যা যেখানে হবে অবশ্যই সেখানে মানে পুরো গাছই লাগাও আর যাই করো, সেখানে বাঁধই দাও, গাছই লাগাও, সেগুলো সব তলিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু কিছুটা অঞ্চল রেহাই পাবে। যেগুলো বন্যা মানে নদীর ধারের জায়গা আছে সেখানে যদি অসংখ্য গাছ লাগানো হয়, সেই গাছগুলো কি করবে, ওই যে বন্যা প্রবণ এলাকাটা আছে, বন্যার যে ধারগুলো আছে সেখানে মাটিটাকে ধরে রাখবে। তার ফলে কি হবে, সেই জায়গাটা ধসে নামবে না। ধসের কথা বলছি, যখন পাহাড়ে যে ধসটা হয় সেটাও একটা প্রাকৃতিক দুর্যোগ। ধরো যেখানে যেখানে মানে পাহাড়ি লোকেরা থাকে, রাতে শুলো, দিনে উঠে দেখলো যে তাদের ঘরটা ধসে পড়ে গেছে, সব ওখানে মারা গেল। বা পাহাড়ি যেসব গাছপালা আছে, রাস্তাঘাট আছে, সেগুলো কি অনেক সময় ধসে পড়ে যায়, সেগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তার ফলে কি হয়, ধসে পড়ে গেলে সেখানে যারা যারা থাকে, যেসব বস্তিরা থাকছে, বসতিরা, মানুষেরা বা অন্যান্য যারা পশুপালন টশুপালন করছে, যেসব প্রজাতি প্রজাতি যারা সব আছে, ধসের কারণে কি হয়, সব মারা যায়। তাই এই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে একটা কি, জীববৈচিত্র্যের হ্রাসের কারণ। এছাড়াও আছে বিভিন্ন বন্যা হলো, খরা হলো, বজ্রপাত, বৃষ্টিপাত, বৃষ্টিপাত নর্মাল, ওটা বাদ দাও, বজ্রপাত বা এই ধস পড়া যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটা কি হয়, জীববৈচিত্র্যের হ্রাসের একটা অন্যতম কারণ, যেটা মানুষের হাতে থাকে না, কিন্তু মানুষ চাইলে কিছুটা এর পার্সেন্টেজটা কমাতে পারে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমাদের কি, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বলতো এটা আবার কি, সব একটা আলাদা আলাদা টপিক বলে দিচ্ছ, এগুলো দিয়ে উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে দিচ্ছ। আরে না, শুনো, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মানে কি, কথাটা শুনি তোমরা ভেঙে দেখো। আমি প্রথমে বলেছিলাম বায়োলজি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, প্রতিটা টার্ম যদি তুমি ভেঙে ভেঙে মানে বুঝতে পারো, তাহলে তোমাদের বায়োলজি নিজের মন থেকে বানিয়ে লিখে দেবে, তোমাদের বইয়ের প্রয়োজনই হবে না। যেমন ধরো বহিরাগত, বহিরাগত কথাটা শুনে কি বলতে বুঝতে পারছো, বাইরে থেকে আসা, কি প্রজাতির, প্রজাতি আমাকে ব্যাখ্যা দিতে হবে না, প্রজাতি তোমরা নিজেরাই জানো কি হয়, অনুপ্রবেশ। বাইরে থেকে আসা মানে যারা বাইরে থেকে এসে তোমাদের এলাকার মধ্যে বা তোমাদের জায়গার মধ্যে প্রবেশ নেয়, অনুপ্রবেশ। কি হচ্ছে, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মানে বাইরে থেকে আসা প্রজাতিগুলো যখন তোমাদের এলাকায় বা তোমাদের দেশে যখন প্রবেশ নিচ্ছে সেগুলো। যেমন ধরো কিছু কিছু উদাহরণ আছে, এগুলো তোমাদের বইতে দেখবে নামগুলো লেখা আছে, আমার নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না। যেটা আছে আমেরিকার এক টাইপের আরশোলা ছিল, সেগুলো নাবিকদের মাধ্যমে, নাবিক মানে যারা জাহাজ টাহাজ চালিয়ে মানে পণ্য জাতীয় মানে বস্তুগুলো দেশে থেকে মানে এক দেশ থেকে অন্য দেশে বিক্রি করে। এবং সেই সময় কি হয়েছিল, আমেরিকা থেকে আসা ওইসব জাহাজ টাহাজের মাধ্যমে আমেরিকার যে আরশোলা গুলো সেগুলো ভারতের মধ্যে চলে এসেছিল, এবং সেই ভারতে এসে অতিরিক্ত তারা বংশবৃদ্ধি করেছিল। তার ফলে কি হয়েছিল, ভারতের যে আরশোলা গুলো ছিল তাদের পরিমাণ তারা হ্রাস করে দিয়েছিল, কিভাবে, ও কোনোভাবে ক্ষতি দিয়ে ওই ভারতীয় আরশোলাদের জনসংখ্যা তার ফলে ধীরে ধীরে কমে যায়, এবং আমেরিকান আরশোলাদের সংখ্যা ভারতের মধ্যে বেড়ে যায়। আর ওই আমেরিকান আরশোলা যেগুলো ছিল তারা এসে এই ভারতীয় আরশোলা গুলোকে মেরে ফেলছিল। তার ফলে কি হলো,
ভারতীয় আরশোলা যেগুলো ছিল তাদের পপুলেশন খুব কমে যায়। সেটা কি একটা জীব বৈচিত্র্যকে হ্রাসের কারণ। তাছাড়াও দেখবে আমাদের যেটা আছে গ্রাম অঞ্চলে দেখতে পাবে যে কচুরিপানা যেটা হচ্ছে, কচুরিপানা দেখবে কোথায় থাকে, পুকুরের দিকে হয়ে থাকে। শুরুতে কি হয়, একটা লিমিটেড নর্মাল পানা টাইপের মানে পুকুরের উপর জলের উপর ভেসে থাকে। আস্তে আস্তে সেগুলোকে যদি বাড়তে দেওয়া হয় দেখবে গোটা পুকুরটা সেটা ছেপে গেল, এবং তার ফলে আরো ধীরে ধীরে কি হবে, গোটা পুকুরটা ছেপে গিয়ে মানে পুকুরের গোটা জলের স্তরটাকে ব্লক করে দেবে। আস্তে আস্তে গাছটা আরো বড় হয় এবং সেখান থেকে সুন্দর ফুল পাওয়া যায়, সুন্দর গোলাপি টাইপের একটা ফুল হয়। সেই ফুলটার কারণে ওই কচুরিপানাটাকে আনা হয়েছিল বাইরের দেশ থেকে ভারতে, ওই ফুলটা দেখতে সুন্দর ছিল বলে। কিন্তু এই ফুলটা দেখতে সুন্দর সেটা আলাদা ব্যাপার, ফুল দেখতে সুন্দর রাখা হচ্ছে, নেওয়া হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কি হয়, কচুরিপানা যে এত পরিমাণ গোটা জলটাকে যে ব্লক করে দেয়, তার ফলে কি হয়, সূর্যের আলো ডাইরেক্ট জলের মধ্যে পড়তে পারে না, মানে সূর্যের আলোটাকে পুরোপুরি ব্লক করে দেয় ওরা। তাছাড়া জলের মধ্যে যে অক্সিজেনের পরিমাণ থাকে সেটা সেটা মানে তারা মানে অক্সিজেনটাকে গ্রহণ করে নেয় এবং জলের অক্সিজেনের পরিমাণ হ্রাস করে দেয়। তার ফলে কি হয়, জলজ প্রাণী, জলজ জীব যারা আছে তারা ধীরে ধীরে মারা যায়। ঠিক আছে, তো এবার যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। তো সুন্দরবনের পরিবেশগত সমস্যা প্রথম বলি, সুন্দরবন জিনিসটা কি। দেখো সুন্দরবন কি, মানে সহজত সবাই জানো যে সুন্দরবন কি ভারতের যে নিচের অংশ রয়েছে, মানে ম্যানগ্রোভ জাতীয় যে জায়গাটা আছে, সমুদ্র প্রবল অঞ্চল, সেখানে একটা দীর্ঘ দীর্ঘ বন আছে, সেটাকে আমরা সুন্দরবন বলি। যে গোটা বনটার মাত্র 1/3 অংশ ভারতের আন্ডারে আছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের আন্ডারে। তাই এই অংশটা মানে বাকি বাকি মানে পাশের দেশে আছে, ভারতের আন্ডারে কেবলমাত্র এই গোটা বনটার 3/1 অংশ আছে, ঠিক আছে। এবং পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মানে স্বীকৃত পেয়েছে কোনটা, এই সুন্দরবন। সুন্দরবনে যে ফার্স্ট টপিক যেটা বলছি, ফার্স্ট নোট হিসেবে বলতে পারবো, টপিক হিসেবে, সুন্দরবন অঞ্চলটি 1997 সালে ইউনেস্কো, জানো একটা সংস্থা, পৃথিবীর একটা সংস্থা, যে এই কি করেছিল, এই ইউনেস্কো সংস্থাটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে বা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল কাকে, আমাদের যে এই সুন্দরবন বনটা আছে, এই সুন্দরবন অঞ্চলটাকে ঘোষণা করেছিল কি বলে, বিশ্ব ঐতিহ্য স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে। কত সালে, 1997 সালে। কে বলেছিল, ইউনেস্কো। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট নেক্সট জিনিসটা কি, সুন্দরবন যে গোটা অরণ্যটা, হ্যাঁ, সেটা 10,200 কিমি স্কোয়ার কি গোটা অরণ্যের ঢাকা, মানে জঙ্গলের ঢাকা। এই গোটা যে অঞ্চলটা আছে, গোটা ভূমিটা, বাকি যেটা আছে বাকি পার্টটা ওটা ভূমি আছে, কেবলমাত্র অরণ্যের ঢাকা হচ্ছে 11 পার্ট। 10,200 কিমি স্কোয়ার অঞ্চল কি অরণ্যতে ঢাকা, মানে জঙ্গলে ঢাকা। বাকি ওই গোটা অঞ্চলটা হচ্ছে কেবলমাত্র জঙ্গল। এবং ওই গোটা অঞ্চলের মধ্যে ভারতে বলেছিলাম যে যেহেতু ওই গোটা সুন্দরবনে 3/1 ভারতের আন্ডারে আছে, পশ্চিমবঙ্গের নিচে, সেই হিসেবে ভারতে 4,200 কিমি স্কোয়ার হচ্ছে ভারতীয় সুন্দরবন। ভারতীয় সুন্দরবন কতটা জায়গায় মানে ঘিরে রেখেছে, 4,200 কিমি স্কোয়ার। এবং টোটাল সুন্দরবনটা কতটা মানে জঙ্গল আছে, 10,200 কিমি স্কোয়ার। ঠিক আছে, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব। তো পরিবেশগত গুরুত্ব বলে আমি করে দিয়েছি 1 2 3 বলে দিয়েছি। তোমরা কি পরীক্ষার খাতায় 1 2 3 লিখবে না, আমি পয়েন্ট গুলো লিখে মানে পয়েন্ট হিসেবে করে গেছি যে 3টে পয়েন্ট লিখবে। আমি পয়েন্ট গুলো বলে দিচ্ছি যে কি হয়। ফার্স্ট পয়েন্ট হিসেবে তোমরা কি লিখবে, মানে যেটা বাস্তব, সুন্দরবন কি, সুন্দরবন হলো বহু বহু প্রজাতির, বহু বিরল প্রজাতির আবাসস্থল। কেন, যেমন ধরো আমাদের ভারতের যে রয়্যাল বেঙ্গল টাইগার, সে কোথায় আছে, সুন্দরবনে। আমাদের যে গাঙ্গেয় শুশুক যেটাকে বলে, ডলফিন যেটাকে বলে, সে কোথায় আছে, সুন্দরবনে। তাছাড়াও আমাদের ভারতীয় কুমির যেগুলো, বা আমাদের যে বিভিন্ন যে ম্যানগ্রোভ উদ্ভিদ, সুন্দরী, গেওয়ান, হেতাল, সেইগুলো কি হচ্ছে আমাদের কোথায় আছে, এই সুন্দরবনের আন্ডারে। ঠিক আছে, তাই আমাদের সেই ওইগুলো ছাড়াও আমাদের এই সুন্দরবনের আন্ডারে প্রায় 300 রকম ওই রকম মানে গাছের উদ্ভিদের প্রজাতি রয়েছে। তাই কি আমাদের এই ফার্স্ট পয়েন্টটা ওইটা নিয়ে কি হবে, যে সুন্দরবন হলো আমাদের বিভিন্ন বিরল প্রজাতির আবাসস্থল। সেখানে প্রায় 300 বেশি উদ্ভিদ আছে, যেমন সুন্দরী, গেওয়ান, হেতাল, গেওয়া, সেগুলো। তাছাড়াও আমাদের যে ভারতীয় রয়্যাল বেঙ্গল টাইগার, বা আমাদের গাঙ্গেয় শুশুক বা ডলফিন, বা আমাদের ভারতীয় কুমির যেগুলো, সেগুলো কোথায় আছে, সেই আমাদের সুন্দরবনের মধ্যে। তাছাড়াও নেক্সট পয়েন্ট কি, সুন্দরবন আমাদের কিসে হেল্প করে, সুন্দরবন আমাদের যে সমুদ্র থেকে আসা যে ভয়ঙ্কর ঝড়, সেইগুলোর হাত থেকে আমাদের সুন্দরবন মানে আমাদের ভারতকে, মানে আমাদের বাকি যে এরিয়াটা আছে সেখানকে আমরা কি করে রক্ষা করে। কারণ কি, ওই সমুদ্র থেকে আসা যে প্রচন্ড বেগে ঝড় বা সাইক্লোন যেগুলো, সেগুলো বেশিরভাগটাই আমাদের ওই সুন্দরবনে যে অরণ্যটা আছে সেটা আটকে দেয়। তার ফলে কি হয়, ভারতে তার প্রভাবটা বেশি আসে না। নেক্সট কি আমাদের পয়েন্ট,
সুন্দরবন যে একটা বন, একটা জঙ্গল কি করে, সেখানকার যে বাসিন্দারা আছে বা সেখানকার যে জনগোষ্ঠী মানুষরা আছে তাদের দৈনন্দিন জীবনে বা প্রাকৃতিক যে সম্পদগুলো হয় সেগুলো ব্যবহার করে তাদের যে দৈনন্দিন জীবিকা চালাতে তারা সাহায্য করে। তার ফলে কি হয়, সেখানকার মানে যে অরণ্যের যে সম্পদগুলো আছে সেইগুলোর মাধ্যমে তারা সেখানকার মানুষরা তাদের জীবিকা চালায়। ঠিক আছে, এবার আমাদের নেক্সট কি আছে, পরিবেশগত সমস্যাগুলো। এবার দেখো যেখানে জিনিস আছে, যেখানে বস্তু আছে, যেখানে অবস্থান আছে, সেখানে সমস্যা আছে। সে তুমি নিজের ক্ষেত্রে দেখো বা পরের ক্ষেত্রে দেখো। তাই সুন্দরবন যেখানে আছে সেখানে সমস্যা থাকবে। সুন্দরবন নিজে সমস্যা করছে না, সুন্দরবনের সমস্যা আছে কি নিয়ে বলছি। তাহলে আমাদের পয়েন্টটা কি, সুন্দরবনের সমস্যাগুলি। ফার্স্ট পয়েন্ট কি, লবণাম্বু উদ্ভিদ ধ্বংস কিভাবে হচ্ছে। এবার দেখো সেখানে কি আছে, মানুষ আছে। মানুষ আছে মানে ধ্বংস করছে, কিছু না কিছু ধ্বংস অবশ্যই করছে। মানুষের এটা জন্মগত অভ্যাস। কিছু কিছু মানুষ ভালো আছে, সেগুলো আলাদা কথা, কিন্তু মানুষ যেখানে জনগোষ্ঠী হয়েছে সেখানে ধ্বংস হবেই। কি করছে মানুষ, সেখানে পশু চারণ করছে বা তারা কৃষি কাজ করছে। কি করছে, কিভাবে করছে, জঙ্গল কেটে ফেলে লবণাম্বু উদ্ভিদগুলো যেগুলো আছে তাদেরকে কেটে ফেলে সেখানে জায়গাগুলো তারা কি করছে, চাষবাস করছে বা পশু চারণ করছে। তাছাড়াও আমাদের কি, আমাদের যে সমুদ্র জল প্রতি বছর যে আমাদের মানে সুন্দরবনকে ঢেকে দিচ্ছে, সমুদ্র জলস্তর প্রতি বছর যে বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কি হচ্ছে যে ওই সমুদ্রের ধারে যেসব লবণাম্বু উদ্ভিদগুলো আছে তারা ওই জলস্তরে মানে নিচে চলে আসছে। কারণ কিভাবে চলে আসছে, গোটা কি গাছটা সমুদ্রের নিচে চলে যাচ্ছে না, সুন্দরবনের যে জল মানে সমুদ্রের যে জলটা সেটা বৃদ্ধির ফলে কি হচ্ছে, ওই যে সুন্দরবনের যে মাটিটা আছে সেখানটায় ঢাকা মানে চাপা মানে ঢাকা দিয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, মাটিতে অবশ্যই যদি তুমি যখন জলের যেসব উদ্ভিদ মাটিতে থাকে তারা যদি জলে ঢাকা অবস্থায় থাকে তারা বেশি দিন এমনি বাঁচতে পারবে না, অক্সিজেনের অভাব পেয়ে যাবে, তাই তো। তার ফলে কি হবে, ধীরে ধীরে তারা মারা পড়বে। তাছাড়াও সমুদ্রের জল যেখানে মানে বৃদ্ধি পাচ্ছে সেখানকার মাটিকে ধসের মাধ্যমে নামিয়ে দেয়। তার ফলে সেখানকার যে লবণাম্বু উদ্ভিদগুলো আছে তারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। মাটি এমনি লবণ মানে লবণে ভর্তি হয়ে যাচ্ছে, তার ফলে উদ্ভিদের বৃদ্ধির সমস্যা হচ্ছে, তাই তো। তার ফলে কি হচ্ছে, আমাদের ফার্স্ট পয়েন্ট যে লবণাম্বু উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। নেক্সট কি, কৃষিজাত সমস্যা। কৃষিজাত সমস্যা, হ্যাঁ, কৃষিজাত সমস্যা মানে তুমি দেখে থাকবে যে তোমাদের গ্রামে টামে বা শহরে, শহর তো সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়, তো গ্রামেই বেশিরভাগ হয়। যেসব জায়গায় মানে ওই কৃষিকাজ হয় মানে চাষবাস করা হয়, কিভাবে হয়, কি জলে হয়, স্বাদু জলে। তোমরা কি কখনো দেখেছো যে লবণ মেশানো জলে বা নুন মেশানো জলে ওই চাষ হচ্ছে, হয় না। সুন্দরবন তো গোটাটাই ওই লবণাম্বু জায়গা, লবণাম্বু মানে মাটিটাও লবণে ভর্তি। তার ফলে কি হয়, ওখানকার যে চাষিরা আছে তাদের কি নিয়ে ভরসা করতে হয়, কিসের উপর ভরসা করতে হয় চাষের জন্য, আকাশে যে স্বাদু জল বা মিষ্টি জল আছে তার উপর বা ভৌম জলস্তর থেকে, সেটার পরিমাণ খুবই কম। এবং প্রতি বছর ওইটা একটা কারণ যে তাদের স্বাদু জলের উপর নির্ভর থাকতে হয় কিভাবে, বৃষ্টির জলের মাধ্যমে কিংবা ওই ভৌম জলস্তরের মাধ্যমে। আর নেক্সট পয়েন্ট কি হবে, যে ওখানকার যে সমুদ্র জলস্তর আছে, সমুদ্র কি মানে কি করে মানে প্রতি অল টাইম ওই যে এলাকাটা আছে সুন্দরবন এলাকা, সেখানকার মাটিটাকে মানে লবণে ভর্তি করে দিচ্ছে, সেখানকার মাটিতে লবণের পরিমাণ বৃদ্ধি করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেখানে চাষ সেরকম হয় না, চাষবাস বা কৃষিকাজ সেরকম হয় না। নেক্সট কি, সেখানে আমাদের যোগাযোগের অসুবিধা। সুন্দরবন মানে আমাদের লোকাল এরিয়া গুলো যেগুলো আছে সেখানে যেমন যোগাযোগ খুবই উন্নত। তুমি একটা কল করে দিলে এখনই অ্যাম্বুলেন্স আসবে বা পুলিশ আসবে বা তোমাদের ফায়ার ব্রিগেড আসবে, তুমি তোমার কলের মাধ্যমে সব নিয়ম মানে নিয়ন্ত্রণ করতে পারছো। কিন্তু সেই এলাকাটা তো এরকম নয়, যাতায়াতের সুবিধা নয়, যোগাযোগের অসুবিধা আছে। তার ফলে যে যেসব প্রজাতি গুলো বা যেসব ধানের ব্রান্ড মানে ব্রিড গুলো হয় যেগুলো লবণাম্বু জায়গাতে লবণাম্বু মাটির মধ্যে জন্মাতে পারে, সেগুলো তারা সেখানে চাষ করতে পারছে না, বা চাষ করতে পারলেও সেগুলো তারা সাপ্লাই করতে পারছে না। তার ফলে কি হচ্ছে, সেখানে কৃষিকাজে বহু রকম সমস্যা দেখা যায়। নেক্সট কি, মিষ্টি জলের সংকট। সমুদ্রের ধার, জলের সংকট অবশ্যই হবে, জলের সংকট নয়, মিষ্টি জলের সংকট। জল অ্যাভেলেবেল, জল তুমি যত খুশি নিতে পারো, কিন্তু কি লবণযুক্ত জল, অতিরিক্ত লবণযুক্ত জল, সেই জলটা তুমি না তো পান করতে পারবে না কৃষিকাজে ব্যবহার করতে পারবে। এবং এই মিষ্টি জলের সংকট কি হচ্ছে, সেখানকার মানুষের জন্য সংকট। তাদের কি কিসের উপর আশা করে রাখতে হচ্ছে, বৃষ্টির জল কিংবা ভৌম জলস্তর, যেটা সেখানে পাওয়া খুবই কষ্টকর। কারণ কি, সেখানকার মাটিটা অব্দি লবণে ভর্তি, তাই তো। তাই সেখানে কি দেখা যায়, আমাদের মিষ্টি জলের সংকট দেখা যায়। নেক্সট, দূষণ। দূষণ আর বলে বোঝাতে হবে না, জানোই সব দূষণ কতভাবে হচ্ছে। বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ, সেখানে তো মানে হয়েই যাচ্ছে সেই জিনিসটা। জল দূষণ কেন, জল দূষণ বলতে কি, আমাদের যেমন আমাদের কলকাতা হুগলি এইসব জায়গাগুলো যেগুলো আছে, সেখানকার যেসব কলকারখানাগুলো আছে সেখান থেকে যেসব বর্জ্য পদার্থগুলো তারা কি করছে, ডাইরেক্ট নদীতে মিশিয়ে দিচ্ছে, গঙ্গা বা অন্য নদীতে মিশিয়ে দিচ্ছে। সেই জলটা কোথায় যাচ্ছে, ডাইরেক্ট গিয়ে মিশছে সমুদ্রতে। সমুদ্রের জলটা কোথায় যাচ্ছে, ওই ম্যানগ্রোভ অঞ্চল মানে ওই সুন্দরবনের মাটিকে দূষিত করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেখানকার চাষবাস তো এমনি নর্মাল হচ্ছে না। তাছাড়াও যে পিওর জলটা তাদের পাওয়ার কথা, সমুদ্রের জলে যেন পিওর জলটা আছে, কিন্তু সেটা তার কাছে আসছে না। কিভাবে আসছে, দূষিত জল আসছে। তার ফলে কি হচ্ছে, সেখানকার বিভিন্ন ধরনের প্রজাতি, পশু পাখি প্রজাতি, তারা তো আর
মানে নর্মাল তুমি যেমন ধরো বাইরে গেলে দেখবে কোথাও একটা টিউবওয়েল আছে, তুমি কল টিপে খেয়ে নিলে, কোনো কুকুর বিড়াল বা কোনো পাখি সেটা তো পাবে না। তাদের ওই পুকুরের জল বা কোথাও জমা জল বা ওই যেখানে সমুদ্র আছে সেখানকার সমুদ্রের জল সেগুলোর উপর মানে ভরসা করে রাখতে হচ্ছে। আর নর্মালি যাওয়া আসা ওই সমুদ্রের উপর নির্ভর, সমুদ্র জলের উপর। তার ফলে কি হচ্ছে, দূষণ বাড়ার ফলে জলের দূষিত মানে জল দূষিত হচ্ছে, এবং জল দূষিত হওয়া মানে যে জায়গায় জল দূষিত হবে সেই জায়গায় গোটা এলাকায় প্রভাবিত হবে তার ওই দূষণের জন্য, তাই তো। তার ফলে সেজন্য কি হচ্ছে, দূষণ বাড়ার জন্য সেখানকার যে মানে যেসব মানুষেরা আছে, যেসব জীবেরা আছে, যেসব প্রজাতির আছে, তারা সংকটের মধ্যে আছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন। এত বড় পয়েন্ট থেকে ভয় দেখে যাও না, এবং যে সাধু ভাষা আছে তার ফলেও ভয় পেয়ে যাও না। কেটে কেটে দেখো জিনিসগুলো সহজে। সমুদ্র জলে উষ্ণতা বৃদ্ধি, সমুদ্র জলে উষ্ণতা বৃদ্ধি, সমুদ্র জল কি গরম হয়ে যাচ্ছে? তাহলে কি মানে চাল ফেলে ভাত করবে? না, সেরকম নয় বলছি। এবং তার ফলে কি হচ্ছে, বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন। দ্বীপভূমি মানে যেখানে সমুদ্র জলের ওপর যেসব ভূমিগুলো আছে, দ্বীপভূমি কোনগুলো বলে? দ্বীপভূমি কোনগুলো বলে? দ্বীপ মানে যেন কোনটা কি বলে, যে ভূদ্বীপ মানে মাটি যেখানে আছে সেই দ্বীপগুলি কি হচ্ছে, নিমজ্জন হচ্ছে, মানে জলের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। কি জন্য হচ্ছে? সমুদ্র জলস্তরের মানে উষ্ণতা বৃদ্ধি কিভাবে হচ্ছে বললাম, যেটা আমি মানে আগে বুঝেছি, মানে গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তার ফলে কি হচ্ছে, যেসব আমাদের মেরু অঞ্চল আছে সেখানকার বরফগুলো গলে যাচ্ছে, এবং বরফ গলে কি হয়, বরফগুলো অবশ্যই জল হবে, জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বরফ অতিরিক্ত গলছে, অতিরিক্ত জলের বৃদ্ধি পাচ্ছে, অতিরিক্ত জলের বৃদ্ধির ফলে কি হচ্ছে, সমুদ্রের জলের মানে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের জলের স্তর আস্তে আস্তে ধীরে ধীরে প্রতি বছর উঠে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যেখানে একটা মাটি, যেমন ধরো মাটি এবং জল যে জায়গায় থাকবে তারা ইকুয়াল লেভেলে থাকবে, জলের স্তর যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কি হচ্ছে, কিছুটা কিছুটা মাটি মানে প্রতিনিয়ত কি করবে, তার নিজের আন্ডারে নিয়ে নেবে, এবং সমুদ্রের নিচে তার ফলে কি হচ্ছে, বহু পরিমাণ ভূমি ওই সমুদ্রের নিচে চলে যাচ্ছে, নিমজ্জিত হয়ে যাচ্ছে। সেটা একটা সংকট, যে আস্তে আস্তে ওভাবে প্রায় দেখা গেছে যে গত 25 বছরে যদি গড় করে দেখা হয় তাহলে প্রতি বছর 8 মিলিমিটার করে জমি সমুদ্রের নিচে চলে যাচ্ছে। এবং দেখা গেছে যে এই তার ফলে প্রায় 10 কিমি স্কোয়ারের মতো, প্রায় 10 কিমি স্কোয়ারের মতো ওই সুন্দরবনের অঞ্চল সমুদ্রের আন্ডারে এখন চলে গেছে, যেটা খুবই মানে ক্ষতিকর জিনিস। কারণ সেখানকার আস্তে আস্তে দেখতে গেলে তাহলে কি হবে, যে গোটা সুন্দরবন অঞ্চলটাই সমুদ্রের আন্ডারে চলে যাবে এইভাবে চলতে থাকলে, তাই তো। নেক্সট কি হচ্ছে, আমাদের বাসস্থান সংকট। এই পয়েন্টে যেটা বললাম এর সঙ্গে এটা লিঙ্ক। যদি আস্তে আস্তে সমুদ্র মানে দ্বীপভূমিকে মানে নিজের মধ্যে নিমজ্জিত করে নেয় তাহলে কি হবে, সেই সব এলাকায় যেসব লোকেরা থাকতো তারা কি করছে, মানে তারা কিভাবে বিপন্ন, মানে তারা তো ক্ষতিগ্রস্ত হবেই। কারণ ধরো কোনো এলাকায় কোনো জলের পাশে বা সমুদ্রের পাশে বা নদীর পাশে কারো যদি বাড়ি থাকে, এবং ওই নদীটা বা ওই এলাকায় ওই জল যেটা আছে, বা সমুদ্র ধরো বা নদী ধরো, সেটা যদি আস্তে আস্তে তার জলের লেভেলটা বাড়াতে থাকে, বাড়ির ভেতর জল ঢুকে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে ধস ধস পড়বে এবং বাড়িটাও জলের আন্ডারে চলে যাবে। তাহলে কি হবে, তাদের সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় মানে চলে যেতে হবে। তার ফলে কি হচ্ছে, বাসস্থানের সংকট হচ্ছে। এবং বাসস্থানের সংকট শুধু এই কারণেই, বাসস্থানের সংকট এইভাবে নয়, এই মানে বাসস্থানের জন্য মানে বানানোর জন্য কি হচ্ছে, সুন্দরবনের পরিবেশের মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে হচ্ছে, ধরো কেউ আছে ওই সমুদ্রের ধারে এমন একটা জায়গায় বাসস্থান বানিয়েছে, আস্তে আস্তে সমুদ্রের সমুদ্রের যে জলস্তর সেটা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, ওই সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে ওই সমুদ্রের যে ভূমিস্তর আছে সেটা জলে আন্ডারে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেই জায়গায় যেসব লোকেরা থাকতো তারা সেই জায়গা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে, এবং কি করছে, অন্য জায়গায় বাড়ি বানাচ্ছে। অন্য জায়গায় বাড়ি কিভাবে বানাবে, সেখানে যে উদ্ভিদ মানে সেখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো কেটে পরিষ্কার করছে এবং সেখানে বাড়ি বানাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেখানে অরণ্যের ক্ষতি হচ্ছে, তাই তো। তাই সব মিলিয়ে সুন্দরবন ক্ষতিতে আছে, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেক্সট আমাদের লাস্ট পয়েন্ট কি, সেটা হচ্ছে খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত। বলবো এটা আবার কি জিনিস হলো, খাদ্য খাদকের সংখ্যা, সবই ওর সাথে লিঙ্ক আছে। প্রত্যেকটা যে টপিক গুলো বলেছি সবাই একটার সাথে একটা লিঙ্ক আছে। যেমন ধরো কি হচ্ছে, ওখানে আমি যেটা বলেছিলাম যেখানে মিষ্টি জলের সংকট, সেম জিনিস, শুধু তো মানুষের সংকট নয়, প্রতিটা প্রাণীর সংকট। সেখানে কি হচ্ছে, ওই মানে লবণাক্ত জলের পরিবর্তে সেখানে সবাই কিসের উপর নির্ভর, স্বাদু জলের উপর নির্ভর, যেটা খুবই লিমিটেড এবং মানে টেম্পোরারি, মানে একদম পার্মানেন্ট যে তুমি আনলিমিটেড। আমাদের এখানে যেমন তুমি কল চালাবি স্বাদু জল পাচ্ছ, সেখানে তো সেরকম নয়, খুব মানে লিমিটেড স্টক আছে। তাই তার ফলে কি হচ্ছে, সেখানকার যে মানে লোকের মানে জীবেরা আছে তারাও তারপরে মানে তার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং নেক্সট কি, যেমন ধরো সেখানে প্রতি বছর মানে সেখানে কি আমাদের এখানে নর্মাল যেমন গাছপালা বিরুৎ জাতীয় উদ্ভিদ বা নর্মাল যেসব ঘাস চাষ হচ্ছে সেগুলো হচ্ছে কিভাবে হচ্ছে, মাটি উর্বর এবং তাছাড়াও কি আমাদের এখানকার স্বাদু জল অ্যাভেলেবেল। কিন্তু সেখানে কি মানে মাটিটা ওই সমুদ্রের জলের প্রভাবে মানে লবণাক্ত জলের প্রভাবে ওখানকার মাটি মানে জমিও অব্দি অনুর্বর হয়ে যাচ্ছে, মানে দীর্ঘ সময় ধরে অনুর্বর হয়ে যাচ্ছে। তার ফলে সেখানে ঘাস লতা পাতা এসব জন্মাচ্ছে না। তাই তৃণভূমি মানে তৃণভোজী যেসব প্রাণীরা আছে, যেমন ধরো যে ও এখানকার বুনো মহিষ বা হরিণ টরিণ যেসব আছে তারা ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তাছাড়াও আমাদের কি, যেমন ধরো এই
তৃণমূল মানে ঘাসটা জন্মাচ্ছে না, তার ফলে কি হচ্ছে সেখানকার যেসব আরো পশু পাখিরা আছে তাদের মানে তারা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস জেনে রাখো যে বিগত দশকে নিমজ্জিত কয়েকগুলি অঞ্চল, বিগত দশকে মানে গত 10 বছরের মধ্যে কতগুলি কি দ্বীপভূমি আছে যারা জলের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, তাদের নামগুলো এগুলো। ঠিক আছে, দেখে রাখো, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। যেমন জম্বুদ্বীপ, জলহৌসি, ঘোড়ামারা এগুলো আছে। ঠিক আছে, এগুলো চাইলে স্ক্রিনশট করে নিতে দেখে নিতে পারো। আরো নাম আছে, আমি কয়েকটা এগুলোই তোমাদের তুলে ধরলাম। ঠিক আছে, চলো পরবর্তী। এরপরের টপিক কি আমাদের জীব বৈচিত্র্যের সংরক্ষণ। এবার জীব বৈচিত্র্যের সংরক্ষণ বলতে কি বোঝো, কথাটা যদি ভেঙে দেখো কি হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। সংরক্ষণ মানে বাঁচিয়ে রাখার চেষ্টা, বিলুপ্ত হয়ে যাচ্ছে যেসব জিনিসগুলো তার বাঁচিয়ে রাখার চেষ্টা। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, সংরক্ষণ। সংরক্ষণ কার করা হচ্ছে, জীব বৈচিত্র্যের, তাই তো। এটার সংজ্ঞায় কি বলা হবে, যে যে পদ্ধতির দ্বারা জীব বৈচিত্র্যের বৈজ্ঞানিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যবস্থার সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় এবং জীব বৈচিত্র্যকে ক্ষতিকারক প্রভাব, অব্যবহার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয় তাকে জীব বৈচিত্র্যের সংরক্ষণ বলে। এবার জিনিসটা একবারে বললাম যখন তোমাদের একদম মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, তাই তো। কিন্তু ভেঙে ভেঙে দেখো, জিনিসটা খুবই সহজ, তোমরা নিজেদের মতনই করতে পারবে। কিভাবে, যে যে পদ্ধতির দ্বারা জীব বৈচিত্র্য সংরক্ষণ, কি সংরক্ষণ করা কি একটা পদ্ধতি, তাহলে এটা কি, যে পদ্ধতির দ্বারা, সহজ জিনিস, কার সংরক্ষণ করব, জীব বৈচিত্র্যের সংরক্ষণ করবো। তাহলে যে পদ্ধতির দ্বারা জীব বৈচিত্র্যের বৈজ্ঞানিক ব্যবহার, বৈজ্ঞানিক ব্যবহার কেন, কারণ জীব বৈচিত্র্য যেগুলো আছে, দেখবে বিভিন্ন প্রাণী যারা আছে তাদের উপর কিভাবে ল্যাব টেস্ট করা হয়, ইয়ে করা হয়, মানে সাইন্টিফিক ভাবে টেস্ট করা হয়, তাই তো। তাদের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে টেস্ট করা হয়, তাই তাদের উপর বৈজ্ঞানিক ব্যবহার করা হয়। অনেক সময় দেখবি ইঁদুরদের দিয়ে যেগুলো ল্যাবে টেস্ট করা হয়, বা অন্যান্য প্রাণীদের নিয়ে তাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়, তাহলে কি হয়, তাদের জীবন বিপন্ন দিকে হতে পারে। ধর একটাই এমন কোনো প্রাণী আছে যেটা খুব কম পরিমাণে আছে, তাদের উপর বিজ্ঞানী মানে বৈজ্ঞানিকরা কি করলো, খুব বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট করতে শুরু করলো, দেখা গেলো এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেলো, তারা সব মরে গেলো, প্রাণীটা বিলুপ্ত হয়ে গেলো, তাই তো। তাই সেই ক্ষেত্রেও তাদের সংরক্ষণ করতে হবে। তাই আমরা ফার্স্ট টপিক কি হচ্ছে, জীব বৈচিত্র্যের বৈজ্ঞানিক ব্যবহার, বৈজ্ঞানিক ভাবে যে ব্যবহার করা হয় সেটাকেও, এবং রক্ষণাবেক্ষণ, জীব বৈচিত্র্য ব্যবহার নয়, জীব বৈচিত্র্য মানে রক্ষণাবেক্ষণ করতে হবে। তুমি একটা বাড়ি দেখো, যে বহু বছর আগে কোনো একটা রাজা একটা বাড়ি বানিয়ে দিয়ে গেছে, এখনো দেখবে যেসব পুরোনো রাজমহল আছে সেগুলো, তাজমহল বা বিভিন্ন রাজাদের রাজমহল যেগুলো আছে সেগুলো কি হয়, সময়ের সাথে সাথে সেগুলো আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। তাই আমাদের কি করা উচিত, সেগুলোকে টিকিয়ে রাখার জন্য রক্ষণাবেক্ষণ করে রাখা উচিত। তাই জীব বৈচিত্র্য সেরকম, তাদের যারা বিপন্ন বা ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে, যারা খুবই কষ্টকর ভাবে মানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে, তাদের কি প্রয়োজন, রক্ষণাবেক্ষণের প্রয়োজন। ঠিক আছে, এবং পরিচালন কি হবে, এর পরবর্তী অবস্থায় তাদের পরিচালন করা হবে, সেগুলো নির্ধারণ করা, ব্যবস্থাকে মানে ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়। কি করা হয়, এই যে তিনটে টপিক আছে, এই ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়। তুমি লিখে দিলে যে এগুলো করতে হবে, দেখা গেল যে বৈজ্ঞানিকরা কথাটা মানছে না, বা দেখা গেল বৈজ্ঞানিকরা মানছে, অন্যভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কিন্তু তারপরে হবে কিভাবে তাদের যে পরিচালনা করা হবে সেটাকে মানা হচ্ছে না। তাহলে ফলে কি হবে, যে তিনটে জিনিস যদি না মানা হয় তাহলে সেটা জীব বৈচিত্র্য সংরক্ষণ হবে না। কি হচ্ছে, এই তিনটে জিনিসই, তিনটে ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদন করা হতে হবে, তাই তো, করা হয়। এবং জীব বৈচিত্র্যকে কি থেকে, ক্ষতিকারক প্রভাব, কেমন প্রভাব থেকে, ক্ষতিকারক প্রভাব, ভালো প্রভাব যদি থাকে সেটা আমরা চাইবো যে হ্যাঁ ভালো প্রভাব থেকে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কার হাত থেকে বাঁচাবো, ক্ষতিকারক প্রভাব থেকে, যার থেকে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে, তাদের হাত থেকে রক্ষা করতে হবে। অপব্যবহার ও ধ্বংসের হাত থেকে কি করতে হবে, ক্ষতিকারক প্রভাব, অপব্যবহার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়। এই পদ্ধতিতে কি কি করা হয়, তাহলে এই তিনটে টপিক ঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় এবং ক্ষতিকারক প্রভাব, অপব্যবহার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়, তাকে আমরা কি বলে থাকি, জীব বৈচিত্র্যের সংরক্ষণ। ঠিক আছে, তো সহজ জিনিস, জীব বৈচিত্র্য সংরক্ষণ কি তোমরা নিজেরাই বলতে পারবে। এই তিনটে টপিক মনে রাখবে, যে টপিক গুলো কি কি, একটার পর একটা যদি একটা সামনে দিলে মানে লাস্ট এটা প্রথমে বললে, প্রথমটা লাস্টে বললে, কোনো অসুবিধা নেই, তিনটে টপিক খালি মনে রাখবে, এই তিনটে টপিক বলবে, এবং সাথেও এই যে ক্ষতিকারক কার কাছ থেকে বাঁচাবে, যে ক্ষতিকারক প্রভাব তার কাছ থেকে, এবং তাছাড়া যে আমরা অপব্যবহার করছি তার কাছ থেকে, এবং ধ্বংস হয়ে যাচ্ছে, রক্ষণাবেক্ষণ কার জন্য করছি, ধ্বংসের জন্য। তাই এই তিনটে টপিক যেগুলো আছে তাগুলো সেগুলো মানে টপিক গুলো তুলে ধরবে, নিজের মতনই সংজ্ঞাটা বানাতে পারবে, মুখস্থ করার দরকার নেই। তাছাড়া কি আছে, জীব বৈচিত্র্যের সংরক্ষণ আমরা কিভাবে করি, জীব বৈচিত্র্য সংরক্ষণ করার দুটো পদ্ধতি আছে। কি পদ্ধতি, ইন সিটু পদ্ধতি, এক্স সিটু পদ্ধতি। এবার ইন সিটু পদ্ধতি, এক্স সিটু পদ্ধতি কাকে বলে, আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই তোমাকে। ইন সিটু মানে কি, ইন মানে কি, এক্স মানে কি, বলো। ইন্টারনাল স্টোরেজ আর এক্সটার্নাল স্টোরেজ, ফোন তো সবাই খাচ্ছো, এই জিনিসগুলো তোমাদের এমনি একদম প্রদত্ত হয়ে যাবে, তাই তো। তাহলে এই ইন মানে কি আর এক্স মানে কি,
এক্স মানে ওই এক্স এর কথা বলছি না, হ্যাঁ সেটা আলাদা, সেটা হ্যাঁ এভাবে তুলে রাখতে পারো, মানে যেগুলো বাইরে, তাই তো, সে তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে সেটা বলা হচ্ছে না, এখানে ইন মানে মধ্যে রেখে এবং এক্স মানে বাইরে রেখে, বুঝলে? ঠিক আছে, কাদের রাখবে? সে না, সে নয়, এই জীব বৈচিত্র্যকে। ইনস্টিটিউ ফার্স্ট, যেমন ধরো আমরা ধরছি জাতীয় উদ্যান, ইনস্টিটিউট ফার্স্ট এক্সাম্পল কি? জাতীয় উদ্যান। এই সবগুলোর একটা করে উদাহরণ আছে, বুঝলো তো, মানে বহুত উদাহরণ আছে, তোমরা সবগুলোরই দুটো করে উদাহরণ মুখস্থ করে নেবে, এটা মনে রাখা দরকার, কারণ পরীক্ষায় আসতে পারে যে জাতীয় উদ্যানের একটা উদাহরণ দাও বা অভয়ারণ্যের একটা উদাহরণ দাও, এগুলো পরীক্ষায় আসতে পারে, তোমরা দুটো করে প্রতিটা মুখস্থ করে নেবে। আসছে আরো বাড়তি আছে, তোমরা প্র্যাকটিস অবশ্যই করবে, কিন্তু ভালোভাবে যেন সবগুলো দুটো করে মুখস্থ হয়ে থাকে, ঠিক আছে? কখন কি দরকার পড়ে যাবে বলা যায় না, তাই তো? তাহলে প্রথম আমরা কি আছে? জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান জিনিসটা কি? জাতীয় মানে কি বুঝতে পারছো? ন্যাশনাল মানে কি? তুমি ধরো বাড়িতে বাগান বানিয়েছো, সেটা কি জাতীয় উদ্যান হবে? হবে না। ধরো তুমি কিছু একটা মূর্তি বানিয়েছো বা কোনো বাড়ি বানিয়েছো, সেটা কি মানে ন্যাশনাল বলা যাবে? বলা যাবে না। ন্যাশনাল কোনটাকে বলা যাবে? যেটা পুরো দেশের ক্ষেত্রে, তাই তো, পুরো দেশের সম্পদ, যেটা পুরো দেশ যেখানে, মানে পুরো দেশের অধিকার যেখানে, সেটাই আমরা কি বলি? জাতীয়, তাই তো? তাহলে জাতীয় উদ্যানটা কি? পুরো দেশের মধ্যে যে উদ্যানটা জাতীয়, সেগুলোকে আমরা কি বলবো? জাতীয় উদ্যান। তাহলে পুরো দেশের কথাটা, এই জাতীয় টার্মটা মনে, এইভাবে মনে রাখবে, আমি যেভাবে মনে রাখতাম, এই টার্মটা কি আছে? জাতীয়, মানে গোটা দেশকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই উদ্যানটা কার আন্ডারে থাকবে? কেন্দ্রীয় সরকারের আন্ডারে। তাহলে জিনিসটা কি? জাতীয় উদ্যান কি? কেন্দ্রীয় সরকারের আন্ডারে জীব বৈচিত্র্যের সংরক্ষণের জন্য যে উদ্যান বানানো হয়েছে, যেখানে বিভিন্ন মানে বিভিন্ন প্রাণী পশু পাখি যেটা রাখা হয়, তাদেরকে আমরা বলে থাকি কি? জাতীয় উদ্যান, ঠিক আছে? জাতীয় উদ্যান কেন? কারণ কেন্দ্রীয় সরকার আন্ডারে। এরপর যেটা আসছি আমরা, অভয়ারণ্য। এটা মনে রাখবে, শুধুমাত্র এই জাতীয় উদ্যান যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে। অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, এগুলো কি? রাজ্য সরকারের আন্ডারে। তাহলে সেম জিনিসই এটা কি? অভয়ারণ্যটা কি হবে? এটা হবে শুধু রাজ্য সরকারের আন্ডারে। রাজ্য সরকারের দ্বারা যে জীব বৈচিত্র্য সংরক্ষণ করার জন্য যে জায়গাকে ঘিরে, মানে ওই পরিবেশের মধ্যে ওই জীব বৈচিত্র্যের মানে বিভিন্ন জীবেদের রাখা হয় এবং তাদের সংরক্ষণ করা হয়, সেটা আমরা বলে থাকি অভয়ারণ্য, ঠিক আছে? নেক্সট আছে কি? সংরক্ষিত বনাঞ্চল। সংরক্ষিত বনাঞ্চল মানে এটাও আসছে কিসের মধ্যে? ইনস্টিটিউটের মধ্যে। সংরক্ষিত বনাঞ্চল কেন? মানে কিছু কিছু জায়গা আছে, ধরো কোনো একটা জায়গায় মানে বন আছে, নর্মাল ধরো যেমন বন বন হয়ে আছে, কোনো দেখতে পেলে যে তোমার বাড়ির পাশে বা কোনো এলাকার পাশে একটা বিশাল বড় জঙ্গল আছে, সেখানে নর্মালি জিনিস, জঙ্গল আছে মানে সেখানে জীব বৈচিত্র্য প্রচুর পরিমাণে থাকবে। দেখা গেল সেখানে কিছু 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 জীব আছে যেগুলো প্রায় বিলুপ্ত প্রায়, যেগুলো ধ্বংসের কাছাকাছি, মানে ধ্বংস প্রায় হয়ে গেছে। তাদের জন্য সরকার কি করলো? রাজ্য সরকার থেকে একটা মানে আইন পাস করলো যে এটাকে আমরা সংরক্ষিত বনাঞ্চল করে দিলাম, এটা আমাদের সংরক্ষণে থাকছে, আমাদের আন্ডারে থাকছে, ঠিক আছে? সেসব জিনিসগুলো কি? সংরক্ষিত বনাঞ্চল। একটা এলাকাকে ঘিরে রাজ্য সরকার কি করে? একটা এলাকাকে ঘিরে সেখানটা সংরক্ষিত করে দেয়। সেখানে কি হয়? সরকারের অনুমতি, মানে সরকারের অনুমতি ছাড়া বাইরে থেকে কেউ মানে প্রবেশ করতে পারে না, সেটা তো প্রথম কথা। এবং দ্বিতীয়ত, সেখানে যে চোরা শিকার বা কাঠ কাঠ কেটে নেওয়া, সেগুলো হয় না, এই জায়গাগুলো সেগুলো বন্ধ থাকে, ঠিক আছে? নর্মাল বনে কি হয়? তুমি ধরো বনে গেলে, সেখানে দেখতে পেলে যে কোনো ছাগল, সরি মানে বন্য এলাকা যেটা কারো আন্ডারে নয়, কোনো পশু পাখি আছে, নর্মাল লোকেরা কি করে? যারা চোরা শিকার হয়, শিকার করে নেয়, বা যারা নর্মাল লোক থাকে তারা কি করে? বনে গাছ দেখতে পেলো, তোমাদের নর্মালি ভাবো যে তোমাদের পাশে যদি কোনো জঙ্গল বা বন থাকে, তো গাছ একটা মরে শুকিয়ে পড়ে গেল, বা না মরাই যদি থাকে, যদি হালকা শুকনো গাছ থাকে বা নর্মাল গাছ যদি থাকে, কি হয়? অনেকে কেটে নিয়ে চলে আসে, তাই তো? কিন্তু এই যে জায়গাগুলো থাকে, এগুলো রিজার্ভ করা জায়গা, তাই এগুলো সরকারের আন্ডারে, এখানে ওসব চলে না, ঠিক আছে? চলে কিছু কিছু ক্ষেত্রে কি, যখন সরকারি অনুমতি নেওয়ার পর, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে সরকার অনুমতি দেয়, তখন সেগুলো চলে। তাছাড়া তুমি যদি নিজে থেকে যাও যে আমি যে ওই প্রাণীটা শিকার করে নিয়ে আসবো বা আমি গাছটা কেটে নিয়ে চলে আসবো, সেটা তুমি পারবে না, ঠিক আছে? নেক্সট কি আছে আমাদের? বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ জিনিসটা কি? হুম, তো এবার যেটা বললাম, বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে ধরো, কেমন ভাবে বোঝাবো এটা? এক্সাম্পল এখন আপাতত মাথায় আসছে না, কিন্তু তোমাদের ছবিটা এঁকে বোঝাচ্ছি। ধরো তোমাদের এলাকায় দেখতে পেলে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, যে ধরো তোমাদের যেখানে আছো বা যে জেলাতে আছো বা যে শহরে আছো, সেখানে দেখা গেল যে এই টাইপের একটা বড় জঙ্গল আছে, ঠিক আছে তো? এই জঙ্গলের মধ্যে দেখা গেল যে শুধু এই যে পার্টটা আছে, মানে সরি, শুরু থেকে দেখাচ্ছি, যে জায়গাটা আছে, এই যে জঙ্গলটা, এর কেবলমাত্র, এটা ধরো গোটা জঙ্গলটা, হ্যাঁ, এর চারপাশে বাকি জিনিসগুলো আছে, ঘর বাড়ি বা
নদী পুকুর ঘাট যা সব আছে সেগুলো, জমি মানে কৃষিক্ষেত্রের জমি সেগুলো চারপাশে আছে। ধরো এতটুকু জায়গা দেখা হলো মানে ঘিরে রাখা হলো যে কিসে, জঙ্গল হিসেবে, ঠিক আছে। তোমাদের এলাকায় হতে পারে, তোমাদের শহরে হতে পারে, তোমাদের জেলাতে হতে পারে, ঠিক আছে। এর মধ্যে দেখা গেল কেবলমাত্র এইটুকু জায়গা, এখানে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য পাওয়া যাচ্ছে, মানে খুব বিলুপ্ত পরিমাণে যে 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 প্রাণীগুলো, যে যে উদ্ভিদগুলো খুব বিলুপ্ত, প্রায় বিলুপ্ত, সেগুলো এই জায়গার মধ্যে সব থেকে বেশি আছে, ঠিক আছে, দেখা গেল। এবং কি এই জায়গার মধ্যে সব থেকে বেশি, হ্যাঁ ওই যেগুলো বললাম যে জীব বৈচিত্র্য, যেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত জীবেরা আছে সেগুলো এখানের মধ্যে আছে, দেখা গেল। এই অঞ্চলটাকে বলা হয় কোর অঞ্চল, ঠিক আছে। এরপর যেটা থাকে এর বাইরে এই জায়গাটা, এখানে দেখা গেল তুলনামূলক যে জীবগুলো আছে তারা সংখ্যায় তুলনামূলক বেশি, এর থেকে তুলনামূলক বেশি, ঠিক আছে। এই যে পার্টটা আছে, এই পার্টটা এইখান থেকে নিয়ে মানে এইখান থেকে শুরু করে এইটুকু, এই এইটুকু পার্টটা, এইটা যে পার্টটা, এই অঞ্চলটাকে আমরা বলি বাফার অঞ্চল। কি অঞ্চল? বাফার অঞ্চল, ঠিক আছে। আর তারপর এই জায়গার যেগুলো আছে, এই জায়গাকার যেগুলো গাছপালাগুলো আছে বা যেগুলো পশু পাখিগুলো আছে, সেইগুলো সমাজে অ্যাভেলেবেল, বাজারে, সমাজে মানে বাজারে বলা উচিত নয়, মানে চারপাশে প্রকৃতিতে এগুলো অ্যাভেলেবেল, ঠিক আছে। এগুলো তোমাদের আলাদা করে মার্ক করে দেখিয়ে দিই, যে ধরো এইটা হচ্ছে এই ব্লু কালি যেটা, এটা হচ্ছে একদম বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীদের জায়গা। এই জায়গায় যেখানে এই এরিয়াটা যেখানে মানে মার্ক করা হয়েছে, সেখানে কেবলমাত্র বিলুপ্ত প্রায় প্রাণীগুলো আছে, ঠিক আছে। বিলুপ্তপ্রায় প্রাণী, প্রায় বিলুপ্তপ্রায় প্রাণী যেগুলো সেগুলো আছে, প্রাণী বা উদ্ভিদ। তারপর দেখা গেল যে এই এরিয়াটা যেটা, এইখান থেকে এইটুকু এরিয়াটা, হ্যাঁ, এখানে যেগুলো আছে সেগুলো তুলনামূলক সংখ্যায় বেশি আছে, একদম বেশি নয়, তুলনামূলক এই কোর অঞ্চলের থেকে তুলনামূলক বেশি আছে। এইটাকে আমরা কি বলবো? বাফার। আর এই ভেতরে একদম পার্টটা যেটা আছে সেটাকে আমরা বলবো কোর, ঠিক আছে। তারপর এই যে এরিয়াটা আছে, বাকি যে পড়ে আছে এরিয়াটা, এখানে দেখা গেল নর্মাল তোমাদের ছাগল, কুকুর, ভেড়া এসব চলছে, হ্যাঁ, সেগুলো নর্মাল দেখতে পাবে তুমি বাকি সমাজের মধ্যে, সেগুলো অ্যাভেলেবেল। বা নর্মাল যে গাছগুলো, আম গাছ বা অন্যান্য যে গাছগুলো যেগুলো পরিবেশের মধ্যে অ্যাভেলেবেল, সেই সব গাছগুলো এই অঞ্চলের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এই অঞ্চলটাকে আমরা আলাদা নাম কি দিয়েছি? বন্ধুরা দেখবো এখানে কি দিই, ট্রানজিশন অঞ্চল। কি অঞ্চল? ট্রানজিশন অঞ্চল, ঠিক আছে। তাহলে কি হয়, এবং শুধু যে এরকমই, এর ভেতরেও কিছু কিছু পার্ট অ্যাড আছে, যেমন ধরো এই যে এরিয়াটা, হ্যাঁ, এই ব্লু মার্কের যে এরিয়াটা আছে, যেখানে শুধু ব্লু মানে ইয়েরা আছে, সেখানে মানুষদের যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ঠিক আছে, কোনো মানুষ যেতে পারবে এই এরিয়াটাতে। তারপর এই ব্ল্যাক পয়েন্টে যে এরিয়াটা আছে, এখানে মানুষদের যাওয়া আসা নিয়ন্ত্রিত, মানে খুব কমে ভালো। ধরো দেখা গেলো যে কোনো সায়েন্টিস্ট গেল কোনো প্রাণীর বা কোনো উদ্ভিদের জন্য, মানে তাদের প্রোডাক্ট নিয়ে তাদের মানে রিসার্চ করবো তাদেরকে নিয়ে, তাদের জন্য এই এরিয়াটা খুব রেয়ার কেসে মানে খুব নিয়ন্ত্রিত ভাবে মানুষদের ছাড় দেওয়া হয় এই এরিয়াটাতে। এবং এই যে ট্রানজিশন অঞ্চল আছে, এটা একদম নর্মাল, এখানে তুমিও যেতে পারো, আমিও যেতে পারি, যে খুশি যেতে পারে, এখানে নর্মাল টুরিস্ট যেমন ভ্রমণকারী তারাও যেতে পারে, সেখানকার যে স্থানীয় বাসিন্দারা আছে তারাও যেতে পারে, এবং সেখানকার বনাঞ্চলে যারা অফিসার আছে তারাও যেতে পারে। এই এরিয়াটা হচ্ছে সবার জন্য, এখানে সবাই যেতে পারে, ঠিক আছে। ট্রানজিশন এরিয়াটা সবার জন্য, কারণ এখানে যেসব উদ্ভিদ প্রাণী আছে সেগুলো সমাজে পরিবেশে অ্যাভেলেবেল। এইখানটা মানে যেটা বাফার অঞ্চল, সেখানে নিয়ন্ত্রিত ভাবে যেতে পারে, তাদের সরকারের কাছে পারমিশন নিয়ে যেতে হয়। কিন্তু কোর অঞ্চল যেটা আছে সেখানে মানুষদের যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ঠিক আছে। এরপর কি আছে? এক্স2 জিনিসটা কি? চিড়িয়াখানা। আচ্ছা, ইনসিটু এক্সিটু জিনিসটা বলি তোমাদের, ওটা বোঝালাম যেটা, সেটা আলাদা। ইনসিটু মানে মধ্যে রাখা হচ্ছে, কার মধ্যে রাখা হচ্ছে? প্রতিটা জীবকে তাদের নিজস্ব পরিবেশের মধ্যে রাখা হচ্ছে। একটা বাঘ জঙ্গলের মধ্যে যতটা ভালো মানে সে নিজের নিজের মতো করে থাকতে পারবে, সে কিন্তু চিড়িয়াখানার মধ্যে ততটা ভালো থাকতে পারবে না। বা তুমি যদি তাকে বাইরে এনে পোষ বানাও, সে কিন্তু ততটা ভালোভাবে থাকতে পারবে না, ততটা খোলামেলা ভাবে থাকতে পারবে না, তাই তো? তুমি নিজে কি ভেবে থাকো, তুমি নিজের বাড়িতে যেভাবে থাকতে পারবে, তুমি কি স্কুলে সেরকম থাকতে পারো? মানে স্কুলের স্যারদের সামনে, নিজেদের মতো বন্ধুদের মতো নয়, স্যারদের সামনে কি সেরকম থাকতে পারো? বা কোনো রিলেটিভের বাড়িতে হুট করে হঠাৎ করে গেলে সেখানে কিন্তু তুমি নিজে ফ্রিলি ভাবে থাকতে পারো, যেরকম তুমি বাড়িতে থাকো সেরকম কি তুমি থাকতে পারো? পারো না। তাই
কিছু কিছু জায়গা আছে সংরক্ষণ করার মতো, যেগুলো বনাঞ্চল হয়ে আছে এখন, সেগুলোকে সরকার সংরক্ষণ করে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, সেই জায়গাগুলো যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এগুলো কি, এগুলো ন্যাচারাল অরণ্য, মানে ন্যাচারাল উদ্যান, ন্যাচারাল বন টাইপের, ঠিক আছে। সেখানে যেসব প্রাণীরা আছে তারা ন্যাচারালি থাকে, ন্যাচারালি ফ্রিলি ভাবে থাকে নিজেদের ঘরের মতো, তাই তাদের থাকার কোনো অসুবিধা হয় না। কিন্তু এই যে এক্স সিটু জিনিসটা আছে, এক্স মানে ওই বললাম বাইরে, তাদের যেখানে বাসস্থান সেখান থেকে তুলে আনা হয়েছে কিছু কিছু, মানে যেসব বিলুপ্ত প্রায় প্রাণীগুলো আছে, বাঘ টাঘ যেগুলো, গন্ডার, হরিণ, দেখবে অনেক সময় চিড়িয়াখানায় তুমি দেখতে, মানে যদি যাও কখনো চিড়িয়াখানায়, মানে নন্দনকানন, আলিপুরদুয়ার চিড়িয়াখানা যেগুলো আছে, তো সেখানে কি হয়, সেসব চিড়িয়াখানায় বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা প্রাণীদের এবং মানে পাখিদের, এই জায়গাটা একটু কেটে নিবি, হ্যাঁ, এই জায়গাটা একটু কেটে নিবি। তো সেসব জায়গায় কি হয়, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ দেশ থেকে আনা প্রাণীদের, পাখিদের সেখানে কোথাও রাখা হয়, চিড়িয়াখানাতে এনে রাখা হয়। কিন্তু সেখানে কি তারা ফ্রিলি ভাবে থাকতে পারে নিজেদের বাড়ির মতো? পারে না, নিজেদের পরিবেশ, কারণ তারা যে জায়গায় যে পরিবেশে মানে যে পরিবেশের জন্য তারা জন্ম নিয়েছে, সেই পরিবেশ কিন্তু চিড়িয়াখানা নয়। চিড়িয়াখানা একটা বদ্ধ এরিয়া, সেখানে ওদের মানে যে টাইপের খেতে দেওয়া হয় তারা সেটাই খায়, তাদের যে টাইপের থাকতে দেওয়া হয় তারা সেরকমই থাকে, যেটুকু এরিয়ার মধ্যে থাকতে দেওয়া হয় তারা সেই জায়গার মধ্যে থাকে। কিন্তু বনে তো সেরকম নয়, বনে খোলামেলা যায়, তারা নিজেদের মতো করে থাকে। তাই ইন সিটু কি হয়, তাদেরকে নিজেদের পরিবেশের মধ্যে রাখে। আর এক্স সিটু মানে তাদের নিজেদের পরিবেশ থেকে বাইরে তুলে এনে অন্য একটা পরিবেশের মধ্যে, মানে সংরক্ষিত পরিবেশের মধ্যে, বানানো কৃত্রিম পরিবেশের মধ্যে রাখা হয়। এই যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এগুলো কিন্তু মানুষ বানানো, মানে বানায়নি, হ্যাঁ, মানুষ শুধু নাম দিয়েছে। এগুলো আগে থেকেই অরণ্য ছিল, সেখানকার মানুষ খালি নামটা চেঞ্জ করে সেখানে সংরক্ষণ করছে। কিন্তু এই এক্স সিটু যে জিনিসগুলো আছে, এগুলো সম্পূর্ণভাবে কৃত্রিম এবং মনুষ্য দ্বারা সৃষ্ট, ঠিক আছে। তাহলে এক্স সিটুর মধ্যে ফার্স্ট আমরা কি উদাহরণ পাই, চিড়িয়াখানা। চিড়িয়াখানা কেন বললাম, প্রথমেই বললাম যেটা চিড়িয়াখানায় কি হয়, বিভিন্ন দেশ টেস থেকে বা আমাদের নিজস্ব দেশেই যেসব বিলুপ্ত প্রাণীগুলো আছে বা বিভিন্ন ধরনের প্রাণী, পশু পাখি যেগুলো আছে, সেগুলো কি হয়, তুলে এনে সংরক্ষণ করে রাখা হয় চিড়িয়াখানায়। একটা বদ্ধ জায়গার মধ্যে, হয়তো বদ্ধ খাঁচার মধ্যে বা বদ্ধ এরিয়ার মধ্যে রাখা হয়। তাদেরকে টাইমে টাইমে খেতে দেওয়া হয়। বাঘের যে হিংস্রতাটা, সে মানে যে সে যে একটা ফিউরিয়াস অ্যানিমেল, সেটা তুমি কোথায় বুঝবে, তখন ফাঁকা থাকবে, জঙ্গলে থাকবে, ছাড়া পাবে। কিন্তু যখন যে চিড়িয়াখানায় যেসব বাঘরা থাকে, দেখে থাকবে টাইমে খেতে পেয়ে যাচ্ছে, টাইমে শুচ্ছে, টাইমে ছোট জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, আস্তে আস্তে তারা মোটা হয়ে যাচ্ছে, তাই তো, মানে স্থূলতা বেড়ে যাচ্ছে, তাদের ফিটনেস কমে যাচ্ছে, সেসব আলাদা ব্যাপার। কিন্তু জিনিসটা কি, আসল প্রাণীটাকে, মানে প্রাণী যে আসল তাদের কেমন কি বলবো, তাদের আসল আচরণ দেখার জন্য তাদেরকে নিজের আসল পরিবেশে দেখাই সব থেকে বেটার। ইন সিটু হচ্ছে সেরকম পরিবেশ। তুমি যদি ইন সিটুর মধ্যে কখনো বাঘ দেখতে পেয়ে যাও, বাস তুমি ছুটে ভালো, কিন্তু এক্স সিটুর মধ্যে বাঘ নর্মাল ব্যাপার। চিড়িয়াখানায় যাও, খাঁচার মধ্যে বন্দি, দেখতে পেলে তুমি চড়িয়ে দিয়ে চলে আসবে, সেটা আলাদা ব্যাপার। তো চিড়িয়াখানা হলো এক্স সিটুর একটা উদাহরণ। চিড়িয়াখানায় কি হয়, বিভিন্ন পশু পাখি দিয়ে এনে মানে সেখানে সংরক্ষণ করে রাখা হয়। নেক্সট হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন এবং নর্মাল গার্ডেন মানে কি হলো, বাগান থাকে, তাই তো। গার্ডেন মানেই বাগান, এবং বোটানিক্যাল গার্ডেন মানে কেবলমাত্র সেই সব মানে উদ্ভিদের বাগান। এবং নর্মাল বাগান যেখানে হয়, যেগুলো তুমি যে পার্ক টাক গুলো হয়, সেখানে কিছু কিছু জায়গায় বিভিন্ন হরিণ টরিণ এসব এনে রাখা হয়, কুমির, হরিণ, বাঘ এসব রাখা হয়। বিভিন্ন জায়গায় আছে যেখানে ওই পার্ক টাক গুলোতে, সেখানে কি রাখা হয়, এই হরিণ, বিভিন্ন পশু পাখি এসব রাখা হয়, যেগুলো মানে খুব রেয়ার, সমাজে চুপ করে দেখা, সহজে দেখা যায় না, সেগুলোকে ওইখানে রাখা হয়, ঠিক আছে। কিন্তু বোটানিক্যাল গার্ডেন যেটা, সেখানে কি কেবলমাত্র সেই সব বিলুপ্ত প্রায় উদ্ভিদে রাখা হয়, যেগুলো প্রায় হারিয়ে গেছে বা যেগুলো খুব রেয়ার জিনিস, মানে রেয়ার উদ্ভিদ, তাদেরকে রাখা হয় এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্স সিটু, সেটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ জিনিসটা কি, ক্রায়ো সংরক্ষণ হচ্ছে একটা পদ্ধতি যেখানে যে কোনো উদ্ভিদের বা পশু বা প্রাণী কোষ কলাকে নিয়ে তাদের খুব রেয়ার ভাবে, মানে একদম খুব রেয়ার ভাবে সংরক্ষণ করে রাখা হয়। যেমন মানুষের ডিম্বাশয় বা মানে ডিম্বাণু বা শুক্রাণু, এবং বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীদের বীজকে সংরক্ষণ করে রাখা হয়, বা বিভিন্ন যে প্রাণীরা আছে, বিলুপ্ত হয়ে প্রাণীরা, তাদের ডিম্বাণু, শুক্রাণু, এগুলোকে এই ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে সঞ্চিত করে রাখা হয়। কিভাবে, কত কত ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়, -196 ডিগ্রি। এটা কিন্তু এক্সামে খুব সময় আসে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, আমার নিজেরই ভুলে গেছিল এক্সামের সময়। মানে এমসিকিউ যদি আসে, মানে এমসিকিউ দিয়ে আসে বেশিরভাগ সময়, বড় কোশ্চেনে তুমি অ্যাড করতে পারো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ সময় এই ছোট ছোট জিনিসগুলো এমসিকিউ দিয়ে আছে। কেমন আছে, আমাদের এই জিনিসটা দিয়েছিল যে এই ক্রায়ো সংরক্ষণে টেম্পারেচার কত থাকে, মানে কত ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়। অপশন পর্ব ছিল যে -195, 196, 197, 198, খুব কাছাকাছি ছিল। সরি, 194, 95, 96, 97 ছিল। এবার মোস্ট মানে ছেলেদের যেটা, মানে সবাই তো মানে প্র্যাকটিস করে কি ওই কোশ্চেনে মার্ক দিয়ে দিই, তাই তো, তাই লিখে প্র্যাকটিস করবে বারবার,
কারণ যত লিখবি জিনিসটা তত মনে থাকবে। আমার বেশিরভাগ ছেলেদের এই জায়গাতেই ভুলে যায় যে 94 বা 96 বা 98, এই তিনটের মধ্যে কোনো একটা তো হবে। এই কাছাকাছি 95 বা ইয়েতে এদিকে এই জোড়া যে সংখ্যাটা সেটা সবার মাথার মধ্যে গুলিয়ে যায়, ঠিক আছে, যে কত হয়, -194 হবে না -196 হবে না -197, মানে 98 হয় কততে, -196 ডিগ্রি, ঠিক আছে, মনে থাকবে। -196 ডিগ্রিতে ওই ক্রায়ো মানে যেগুলোকে সংরক্ষণ করা হবে, যে ক্রায়ো ফ্রিজ গুলোকে, সেগুলোকে এই -196 ডিগ্রিতে লিকুইড নাইট্রোজেনের মধ্যে জমিয়ে রাখা হয়। তার ফলে কি হয়, তারা খুব তাড়াতাড়ি জমে যায় এবং খারাপ হয় না, নষ্ট হয় না। এইভাবে তাদের বহুদিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী যারা আছে তাদের ডিম্বাণুকে এবং শুক্রাণুকে এইভাবে সংরক্ষণ করা যায়, বা বিভিন্ন বিলুপ্তপ্রায় উদ্ভিদ যেগুলো আছে তাদের বীজগুলোকে এইভাবে সংরক্ষণ করা যায়, বুঝলে। চলো পরবর্তী। তো এবার তোমাদের যেগুলো পড়াচ্ছি সেগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের গুরুত্ব এবং এক্সিটু সংরক্ষণের গুরুত্ব। তার আগে তোমাদের কিছু জানিয়ে রাখি, মানে এমনি নর্মাল জিনিস যেগুলো জেনে রাখা মোটামুটি দরকার, যে আমাদের যে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস আছে, সবকিছুতে একটা মানে আমরা ডে সেলিব্রেট করি, তাই তো। যে কোনো একটা ভালো জিনিস যদি মানা হয়, মানে বানানো হয় বা কিছু যদি মেনে চলা হয়, সবকিছুর জন্যই আমরা একটা মানে আন্তর্জাতিক ভাবে একটা দিবস হিসেবে মেনে নিই, তাই তো, দিবস দিবস হিসেবে পালন করি, যে কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, বিশেষ অনুষ্ঠান, তাই তো। তাই আমাদের যেমন এই আন্তর্জাতিক মানে জীব বৈচিত্র্যের সংরক্ষণ জিনিসটা বানানো হয়েছে, সংরক্ষণ ব্যাপারটা তুলে ধরা হয়েছে, তাই তারও একটা আন্তর্জাতিক ভাবে নির্দিষ্ট মানে অনুষ্ঠিত অনুষ্ঠান করার জন্য একটা দিবস মানে ঘোষণা করা হয়েছে। কি সেই দিনটা হচ্ছে 22শে মে। 22শে মে কি হয়, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, ঠিক আছে। এবার আরেকটা জিনিস, এটা তোমাদের এমনি জানিয়ে রাখি, যে ক্যাপটিভ ব্রিডিং বলে একটা শব্দ হয়, হ্যাঁ, অনেক সময় টেস্ট পেপারে দেখবে, তোমরা দেখতে পাবে টেস্ট পেপারে বা তোমাদের কোশ্চেন ব্যাংক যারা প্র্যাকটিস করো তারা দেখবে, দেখতে পাবে এই একটা ওয়ার্ড আছে, ক্যাপটিভ ব্রিডিং। এটা সব বইয়ে থাকে না, বা বইয়ে থাকলেও সেরকম করে বলা থাকে না, তোমাদের ভালো করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি হয়। যে প্রাকৃতিক পরিবেশ থেকে সরিয়ে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের ফার্মে রেখে কি করা হয়, প্রজনন করানোর পদ্ধতি হলো ক্যাপটিভ ব্রিডিং। এটা তোমাদের ইংলিশে এরকম আসতে পারে, বাংলাতে ক্যাপটিভ ব্রিডিং লিখে দিতে পারে, যে ক্যাপটিভ ব্রিডিং এরকম আসতে পারে, বা ইংলিশও এরকম দিতে পারে, ঠিক আছে। কি হয়, এটি একটি এক্সিটু সংরক্ষণ। এক্সিটু কেন বলেছিলাম, এক্সিটু কোনগুলোকে বলে, যেগুলো মানে পশুদের প্রাণীদের তাদের নিজেদের পরিবেশ থেকে তুলে এনে একটা অন্য জায়গায় কৃত্রিম ভাবে মানে পরিবেশ বানিয়ে সেখানে রাখা হয়, সেটা হচ্ছে এক্সিটু মানে এক্সিটু সংরক্ষণ। এবং ক্যাপটিভ ব্রিডিং এ মানে এক্সিটুর মধ্যে কেন ফেলা হচ্ছে, কারণ ক্যাপটিভ ব্রিডিং এ কি করা হয়, যে কিছু কিছু ইয়ে হয়, যে প্রাকৃতিক পরিবেশ থেকে কিছু কিছু প্রাণীদের সরিয়ে এনে কি করা হয়, মানে শুধু প্রাণীদের নয়, বিপন্ন উদ্ভিদ, বিপন্ন প্রাণীদের কোথায় রাখা হয়, ফার্মে রেখে, ফার্ম মানে নির্দিষ্ট ফার্ম বানানো হয়, সেখানে ওই কিছু কিছু বিপন্ন উদ্ভিদদের, কিছু কিছু বিপন্ন প্রাণীদের তুলে আনা হয় এবং সেখানে তাদের প্রজনন করানো হয়। কি করানো হয়, প্রজনন করানোর পদ্ধতিটা হলো কি আমাদের ক্যাপটিভ ব্রিডিং, ঠিক আছে, মনে থাকবে। তাহলে বলো ক্যাপটিভ ব্রিডিং কি। একটা পদ্ধতি আছে যেখানে কি করা হয়, যে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের তুলে তাদের পরিবেশ থেকে তুলে এনে ফার্মে রেখে প্রজনন করানোর পদ্ধতি হলো আমাদের ক্যাপটিভ ব্রিডিং, ঠিক আছে। এটা কার আন্ডারে পড়ে, এক্সিটুর আন্ডারে, ঠিক আছে। নেক্সট আমাদের হচ্ছে ইনসিটু সংরক্ষণের গুরুত্ব, এক্সিটু সংরক্ষণের গুরুত্ব, এগুলো পড়াবো। সংরক্ষণ জিনিসটা পড়লে এবার এর গুরুত্বটাও জানতে হবে, যে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা, তাই তো। ফার্স্ট আমরা করছি ইনসিটু সংরক্ষণের সুবিধাটা। সুবিধা কি, জীবের বড় পপুলেশন সংরক্ষণ সম্ভব। তাহলে সুবিধা কি হলো এর একটা, যে জীবের বড় পপুলেশনের সংরক্ষণ সম্ভব। বড় পপুলেশন সংরক্ষণ কেন বলছে, তুমি হয়তো দেখতে পেলে যে তুমি একটা বাগান বানিয়েছো, ধরো খুব একদম জাতীয় উদ্যান নয়, কিন্তু ধরো তুমি একটা বাগান বানিয়েছো, ঠিক আছে। সেই বাগানে তুমি চেষ্টা করলে একটা, ধরো হরিণ নিয়ে এলে, যদিও পারমিশন নেই, হরিণ পুষলে, একটা বাঘ পুষলে, যা দু তিনটা হয়তো 4-5টা থেকে 6-7টার মতো প্রাণী এনে পুষলে, বন্য প্রাণী এনে পুষলে তোমার নিজের মতো, বা ধরো গবাদি গবাদি প্রাণী এনে পুষলে একটা ফার্মের মধ্যে, মানে নিজেদের বানানো একটা বাগানের মধ্যে, ঠিক আছে। কিন্তু সেটাই যদি একটা খোলা বিশাল এরিয়া জঙ্গলের মধ্যে থাকে, তাহলে কি হবে, তার মানে পপুলেশন এমনি বাড়বে, থাকার জায়গাও বাড়বে, এবং তারা ন্যাচারালি থাকবে, তাদের পেছনে খরচা করতে হবে না, তাই তো। তাই কি হয়, জীবের একটা বড় পপুলেশনকে সংরক্ষণ করা সম্ভব হয় কিসে, ইনসিটুর মাধ্যমে, তাই তো। নেক্সট হচ্ছে কি, প্রাকৃতিক নির্বাচন ও প্রজাতি বিবর্তনে সাহায্য করে। কিসে করে, প্রাকৃতিক নির্বাচন ও প্রজাতি বিবর্তন। এবার জিনিসগুলো যারা আমার আগে ক্লাসগুলো করানো শুনে হয়তো নতুন লাগতে পারবে। প্রাকৃতিক নির্বাচন, বিবর্তন, জীবের বিবর্তন,
আমার ফার্স্ট ক্লাস গুলো যারা চাইলে দেখে নেবে, এখানে ভালো ডিটেলসে বোঝানো আছে, এখানে বোঝাচ্ছি না। এগুলো হয় ন্যাচারালি, মানে প্রকৃতির ওপর ডিপেন্ডেন্স যাদের থাকে তাদের উপর, ঠিক আছে। প্রকৃতি এই কাজগুলো করে, এগুলো কোনো মানুষ বা কোনো প্রাণীর দ্বারা হয় না, এগুলো হয় প্রকৃতির মাধ্যমে। প্রকৃতির প্রভাবে এই জিনিসগুলো ঘটে, প্রাকৃতিক নির্বাচন ও প্রজাতির বিবর্তন, এই জিনিসগুলো ঘটে মানে প্রকৃতির মাধ্যমে, তাই তো। তাই যদি আমরা তুলে এনে তাদেরকে একটা নিজের একটা কৃত্রিম জায়গার মধ্যে রাখি, তারা প্রকৃতি থেকে মোটামুটি ভাবে ডিটাচ হয়ে যাবে, সম্পূর্ণ না হলেও মোটামুটি ভাবে ডিটাচ হয়ে যাবে। তাই এই জিনিসগুলো তাদের ঘটবে না, তাদের ঘটবে যারা ইনস্টিটিউট থাকবে তাদের। তারপর এটি সমগ্র বস্তু মানে বাস্তুতন্ত্র সংরক্ষণে সাহায্য করে, তাই তো। এটি কি হয়, সমগ্র বাস্তুতন্ত্র সংরক্ষণে সাহায্য করে। কিভাবে করে? সমগ্র বাস্তুতন্ত্র, ধরো কোনো একটা বন বা একটা জঙ্গল আছে, সেখানে কোনো কোনো প্রাণী আছে না, আমি যেগুলো আগে বলেছিলাম যে মনে আছে, ফুড চেইন, যেটা খাদ্য শৃঙ্খল, একটা প্রাণী যদি খাদ্য শৃঙ্খল থেকে হারিয়ে যায়, অন্য আগের প্রাণীর মানে আগের শৃঙ্খলে যারা ছিল তারাও আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, পরের শৃঙ্খলে যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে, তাই তো। তাই ইন সিটুতে যদি রাখা হয় তার সুবিধা কি, সমগ্র বাস্তুতন্ত্রটাকে এরা সংরক্ষণ করতে পারবে। কিভাবে বলেছিলাম তোমাদের, যেগুলো যে ওই ফুড চেইন যেটা হয়, বা সমগ্র বাস্তুতন্ত্রের জন্য প্রতিটা প্রজাতি কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট আছে, ঠিক আছে। কোনো একটা প্রজাতি যদি হঠাৎ করে উধাও হয়ে যাবে, তুলে নেওয়া হয়, পরের প্রজাতিগুলো মানে তার সাথে যারা মানে তার উপর যারা নির্ভর তারা কিন্তু বিপদগ্রস্ত হবে। তাই সবাই যদি মানে ওই বাস্তুতন্ত্রের মধ্যে থাকে, প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবে যদি ওই বাস্তুতন্ত্রের মধ্যে থাকে, তাদের সেরকম কোনো ক্ষতি হবে না। তাই এই ইন সিটু সংরক্ষণ কি করে, সমগ্র বাস্তুতন্ত্র সংরক্ষণে সাহায্য করে, তাই তো। অসুবিধাও আছে কি, প্রাকৃতিক দুর্যোগ ও এপিডেমিক রোগের কারণ পপুলেশনে মানে হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। কি হয়, প্রাকৃতিক দুর্যোগ মানে ধরো দেখা গেল জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় জঙ্গল, শুকনো কাঠের একটা জঙ্গল, হঠাৎ দেখা গেল হঠাৎ বজ্রপাত হলো বা কোনো কারণবশত সেখানে দাবানল লেগে গেল, দাবানল মানে জঙ্গল আগুন লেগে গেল, ঠিক আছে। হঠাৎ দেখা গেলো আগুন লেগে গেল, দেখা গেলো অর্ধেক জঙ্গল প্রায় পুড়ে গেল। আফ্রিকাতে যেটা একবার একসঙ্গে হয়েছিল, সবাই শুনেছে হয়তো ঘটনাটা, অ্যানাকন্ডা বা যেসব জিনিসগুলো ছিল প্রায় আটপুরা হয়ে গেছিল, অনেকে মারা গেছিল, অনেক প্রজাতি। তো এই ধরো একটা বড় জঙ্গলের মধ্যে এরকম আগুন লেগে গেলো বা ধস চলে এলো বা বন্যা এলো, খরা হলো, সেই ক্ষেত্রে তো মানে মানুষ বাঁচাতে পারবে না, তাই তো। একটা খোলা জঙ্গলের মধ্যে যদি কিছু হয়, সেখানে তো মানুষের হাত নেই। তোমার বাগানের মধ্যে কোনো অসুবিধা দেখা গেলে তুমি সেটা বাঁচানোর চেষ্টা করো। তোমার যে বাড়িতে পালিত পশু আছে, কুকুর আছে, বিড়াল আছে, তার যদি কোনো রকম অসুবিধা হয়, ধরো কোথাও যে বাড়িতে যদি ধরো আগুন লেগে গেল, তখন কি করবে, তুমি তাকে বাঁচিয়ে আনতে পারবে। বা ধরো বাড়িতে জল ঢুকে গেল বা কোনো কিছু প্রবলেম হলে তুমি তাকে বাঁচিয়ে তুলে আনতে পারবে। কিন্তু প্রকৃতির মধ্যে তো সেটা হবে না। যদি প্রাকৃতিক ভাবে কোনো বনের মধ্যে তারা থাকে, যদি আগুন লেগে যায় তাকে সেই আগুনের শিকার হতে হবে, যদি বন্যা চলে আসে তাকে সেই বন্যার শিকার হতে হবে, খরা হলে খরার শিকার, ধস হলে ধসের শিকার হতে হবে, তাই তো। তাই প্রাকৃতিক দুর্যোগকে মানে দুর্যোগে তাদের পপুলেশন কমার একটা হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যায়। এবং আর একটি কি, এপিডেমিক রোগের কারণে পপুলেশন হ্রাস পায়। এপিডেমিক রোগে মানে যে রোগগুলো ওখানে সচরাচর মানে হয়, মানে এপিডেমিক জিনিসটা আমি এপিডেমিক রোগের কথা আগে ক্লাসগুলো বলেছি, তোমরা চাইলে সেগুলো মানে বিশেষ করে মানে ক্লিয়ার ভাবে করে নিতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন নর্মালি বলে দিচ্ছি, এপিডেমিক যে রোগগুলো হয় প্রাণীদের মধ্যে, যে এপিডেমিক রোগগুলো হয়, ধরো দেখা গেলো কোনো বনের মধ্যে একটা হঠাৎ একটা রোগ উঠে উঠলো, মানে রোগের প্রকাশ হলো দেখা গেল, এবার ধরো ওই জঙ্গলটা, ওই অরণ্যটা মানুষের এলাকা থেকে বহু দূরে আছে, মানুষ সেখানে খুব রেয়ার কেসে যায়, তাছাড়া যায় না। এরকম অবস্থায় যদি হয়, সেখানে যদি সেই রোগটা দেখা যায়, সেখানে যে পশু পাখিরা আছে তারা কি করবে, রোগে আস্তে আস্তে মারা যাবে, কারণ সেখানে তো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কিন্তু কোনো ধরো চিড়িয়াখানায় বা কোনো জাতীয় উদ্যানে, কোনো চিড়িয়াখানায় বা ওই যে বায়োস্ফিয়ার রিজার্ভ যে জায়গাগুলো আছে, যেখানে মানুষের আন্ডারে মানে মানুষ যেখানে নিজস্ব বাগান টাগান বানিয়েছে বা নিজস্ব ভাবে চিড়িয়াখানা এগুলো বানিয়েছে, সেখানে যদি কোনো প্রাণীর রোগ দেখা যায়, কোনো একটা হঠাৎ কোনো রোগের সৃষ্টি হলো বা কোনো রোগের সংক্রমণ যদি দেখা যায়, তারা কি করবে, ডাক্তার দেখিয়ে চিকিৎসার ব্যবস্থা করবে, তাই তো। চিকিৎসককে দেখিয়ে চিকিৎসার ব্যবস্থা করবে, আস্তে আস্তে সেই রোগগুলো থেকে তারা বেঁচে উঠবে, মানে মানে কি বলে ওটা, তারা সেখান থেকে সুস্থ হয়ে উঠবে, তাই তো। কিন্তু যদি জঙ্গলের মধ্যে তাদেরকে একাকি ভাবে প্রাকৃতিক ভাবে ছেড়ে দেওয়া হয়, সেই রোগের থেকে তারা সচরাচর মানে বাঁচতে পারবে না। তাই সেই একটা অসুবিধা, যে এই দুটো কারণ আছে মেনলি অসুবিধা। ইনস্টিটিউট কি হয়, প্রাকৃতিক দুর্যোগ এবং এপিডেমিক রোগ, এই কারণে ইনস্টিটিউট যে পপুলেশনটা সেটা হ্রাস পায়। এবং আসছি এরপর এক্সিটুতে। এক্সিটু সংরক্ষণের গুরুত্ব আছে, সুবিধা অসুবিধা আছে। কি সুবিধাগুলো কি, বিপন্ন প্রজাতির সুরক্ষা। ধরো দেখা গেল হঠাৎ করে হরিণের পপুলেশন খুব কমে গেল, বিপন্ন হয়ে গেল, তারা জঙ্গলে বাঘ ধরা সেটা জানবে না যে হরিণের পপুলেশন কমে গেছে, এদেরকে খাবো না। ওরা চাইলে মানে ওরা যদি দেখে যে হরিণ সামনে আছে, তাদের খিদে পেলে তারা খেয়ে নেবে, তাই তো। বা দেখা গেল অন্য প্রাণী, কেমন বলবো, ধরো সাপ বা কোনো ময়ূর, এইসব প্রাণী দেখা গেলো বিপন্ন অবস্থায় চলে এসছে। জঙ্গলে অন্য খাদ্য শৃঙ্খলা যে প্রাণীরা আছে, তারা তো সেটা জানবে না যে তারা বিপন্ন অবস্থায় আছে, তারা
আগে নিজে বাঁচতে পারলে পরে দেখবে যে তারা কেমন অবস্থায় আছে, তাই তো? তাই কি হয়, বিপন্ন প্রজাতির সুরক্ষার ক্ষেত্রে এক্স-সিটু একটা ভালো উদাহরণ। কারণ কি হয়, সেখানে যেসব প্রাণীদের আনা হয়, বিপন্ন বিলুপ্ত জাতীয় প্রাণী যারা, তাদেরকে এফ-সিটুতে আনা হয়, তুলে এনে একটা কৃত্রিম পরিবেশের মধ্যে রাখা হয়। তার ফলে কি হয়, তারা পপুলেশনে খুব বেশি না বাড়লেও লিমিটের মধ্যে থাকে এবং তারা সুরক্ষিত থাকে। নর্মাল পরিবেশে থাকলে তারা হয়তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেত। তাই তাদের তুলে এনে এফ-সিটু মানে তাদের নিজস্ব কৃত্রিম ভাবে রাখা হয়। এটা একটা সুবিধা কিসে, বিপন্ন প্রজাতির সুরক্ষা। ঠিক আছে, নেক্সট সুবিধা আমাদের কি, নান্দনিক গুরুত্ব। এটা একটা নর্মাল জিনিস। চিড়িয়াখানা তুমি কি জন্য যাও বলো? নর্মাল জিনিস, সবাই কি জন্য যায়? পশু পাখি দেখে আনন্দ পাবে, তাই তো? সেই জন্য। যেমন বাঘ কি আর রোজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পাও না, হাতিও দেখতে পাও না, জিরাফ টিরাফ এগুলো দেখতে পাও না। সেগুলো দেখার জন্য কোথায় যাও? জঙ্গলে যাও, কারণ আলাদা কিছু দেখবে, দেখে তোমার আনন্দ লাভ হবে, সেই জন্য তো। তাই এই এক্স-সিটু একটা বড় ভূমিকা আছে কিসের, এই নান্দনিক গুরুত্বতে। ঠিক আছে, নেক্সট, প্রজনন দ্বারা সংখ্যা বৃদ্ধি করা। এটা যেহেতু মানে কৃত্রিম ভাবে হচ্ছে, সব প্ল্যানিং ঘটিয়ে মানুষেরা করছে কৃত্রিম ভাবে, তাই যেসব প্রজাতিগুলো প্রায় বিলুপ্ত প্রায়, তাদের মধ্যে তারা কি করছে, মানুষেরা প্রজনন ঘটাচ্ছে, প্রজনন ঘটানোর চেষ্টা করছে এবং বারবার প্রজনন ঘটাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ধীরে ধীরে তাদের পপুলেশন বৃদ্ধি পাচ্ছে। সেটা যদি নর্মাল পরিবেশে থাকতো, তারা হয়তো এই জিনিসটা, তারা তো নিজেরা জানে না যে মানুষ যেমন জানে যে একটা মানুষ যেমন এই ধারণাটা করতে পারছে, এই পশুরা তো সেই ধারণাটা করতে পারবে না যে আমাদের পপুলেশন বাড়ানোর জন্য আমাদের এই করতে হবে, বা আমাদের পপুলেশন কমে যাচ্ছে, তার বিষয়ে কিছু একটা ভাবনা চিন্তা নিতে হবে। সেই প্রাণীরা, সেই পশুরা সেটা জানে না। তাই মানুষরা কি করছে, ওদের এক্স-সিটুর মধ্যে আনছে, নির্দিষ্ট কৃত্রিম পরিবেশের মধ্যে আনছে এবং তাদের মধ্যে মানে প্রজনন ঘটাচ্ছে। তার ফলে তাদের পপুলেশন একটা নির্দিষ্ট রেটে বাড়ছে। ঠিক আছে, এটা একটা কারণ। আর হচ্ছে গবেষণার কাজে সহায়তা। প্রথমে যে সংরক্ষণের কথাটা বলেছিলাম, জীববৈচিত্র্য সংরক্ষণে, ওখানে দেখবে বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিক রিসার্চ যে জিনিসটা ছিল, বৈজ্ঞানিক ব্যবহার, সেটার কথাও বলেছিলাম যে বৈজ্ঞানিকরা কি করে বিভিন্ন জীবের উপর রিসার্চ চালায়। রিসার্চ চালায়, হ্যাঁ অবশ্যই তাদের দরকার, কিন্তু খুব বেশি গিয়ে যদি দেখা যায় রিসার্চটা মানে ফেল হচ্ছে বারবার এবং প্রাণীরা আস্তে আস্তে মারা যাচ্ছে, সেটা খারাপ জিনিস। কিন্তু এই এক্স-সিটু, ধরো যে একটা, তুমি ধরো একটা সায়েন্টিস্ট, হ্যাঁ, তুমি একটা কোনো একটা বাঘের প্রজাতির উপর রিসার্চ করবে, তোমাকে যদি ডাইরেক্ট একদম সুন্দরবনে গিয়ে নামিয়ে দেওয়া হয়, দেখবে তোমার থেকে ওদের সংখ্যা বেশি, তুমি যাদের টিম নিয়ে গেছো তাদের থেকে ওদের সংখ্যা বেশি, সবাইকে কে ওখানে শেষ করে দেয়, তাই তো? কিন্তু সেটাই যদি একটা চিড়িয়াখানার মধ্যে করা হয়, সেখানে ট্রেনার থাকবে, চিড়িয়াখানার লোক থাকবে, সেখানে যারা মানে বডিগার্ড তারা থাকবে, এবং চিকিৎসক মানে যারা সায়েন্টিস্ট তাদের টিম থাকবে। তাই এখানে তাদের মানে হিংস্র প্রাণী যে আছে তার পপুলেশন কম, মানে তার ক্ষেত্রে তার দলে লোক কম এবং সে অতটা হিংস্রতা দেখাতে পারবে না, তাই তো? তার ফলে কি হবে, তাদের উপর রিসার্চ যেগুলো হয়, বৈজ্ঞানিক যে রিসার্চ গুলো, বৈজ্ঞানিক গবেষণার যে কাজ হয়, তাদের উপর যে গবেষণাগুলো করে, সেগুলো এখানে সুবিধাভাবে মানে সহজভাবে হয়ে থাকে। ঠিক আছে, সহজভাবে ঘটে থাকে। জঙ্গলের মধ্যে যেটা মানে অসম্ভব একদম, তুমি জঙ্গলের মধ্যে যদি যাও যে হরিণ ধরতে বা চিতাবাঘের উপর রিসার্চ করতে যাও, তুমি প্রথম তো তাকে ধরতেই পারবে না, প্রথম কথা। এদের যদি ধরেও না, তাকে রিসার্চ করতে গেলে, তাকে যদি ধরে তুলতে যাও, দেখবে তার চারপাশে সঙ্গী সাথীরা চলে আসে এবং তোমাকে সেখানে মেরে শেষ করে দিয়েছে, তাই তো? তাই কি গবেষণার কাজে সহায়তা হয় কিসের দ্বারা? এক্স-সিটুর দ্বারা। এক্স-সিটুতে কি হয়, চিড়িয়াখানায় বা জাতীয় উদ্যান যেসব জায়গাগুলো আছে, সেখানে তারা কৃত্রিম ভাবে সেই বিপন্ন উদ্ভিদ বা প্রাণীদের তুলে নিয়ে আসে। তার ফলে কি হয়, যারা সায়েন্টিস্ট আছে, যারা বৈজ্ঞানিক আছে, তাদেরও গবেষণাতে সহায়তা হয়। এবার সেগুলো হলো সুবিধাগুলো। অসুবিধাও কিছু কিছু আছে। অসুবিধা কি? ফার্স্ট অসুবিধা হচ্ছে এটা ব্যয়বহুল সংরক্ষণ পদ্ধতি। বলবো সেটা কি কথা? নর্মালি দেখো, যদি কোনো জঙ্গলের মধ্যে কাউকে রেখে বাড়ানো হয়, কোনো প্রাণীকে রেখে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এবং তারা নিজেদের মতো মানে প্রাকৃতিক ভাবে তারা নিজেদের যেমন রেট যেমন হার, সেই অনুযায়ী তারা পপুলেশন বৃদ্ধি করছে। নর্মাল ভাবে যেমন বাঁচছে, তারা সেভাবেই বেঁচে আছে। তাতে তোমার কোনো পয়সা খরচা হবে না, তোমার নিজের পকেটে টাকা দিতে হবে না। তোমার খালি কি করতে হবে, ওই জায়গাটা একটু মানে দেখাশোনা করে রাখতে হবে, যেন আইন পাস করাতে হবে যে কিসের কোনো চোরা শিকার এসে যেন প্রাণীদের শিকার না করে, এবং আরো যেসব ইয়েগুলো আছে যে এখানে যেন ওই প্রাণীদের চুরি না হয় বা ওই প্রাণীদের শিকার করানো না হয়, সেগুলো তোমার একটু ব্যবস্থা নিতে হবে, সেটা আলাদা। তাছাড়া তোমাকে কি আর আলাদা করে তাকে খেতে দিতে হচ্ছে বা তাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। ইনস্টিটিউটের মধ্যে যেটা বললাম, তাদের ন্যাচারালি মানে প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা নিজেদের যেমন প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে সেভাবেই তারা বেড়ে উঠছে। তার ফলে কি হচ্ছে, তাই ইনস্টিটিউটের ক্ষেত্রে খরচা অনেক কম। কিন্তু এক্স-সিটুর ক্ষেত্রে কি, তুমি ধরো কোনো একটা প্রাণীকে যদি তুলে আনো, কোনো একটা তোমার নিজস্ব গৃহপালিত প্রাণী, দেখো তুমি যদি কোনো একটা কুকুর পোষো বা বিড়াল পোষো, বা বাড়িতে যারা গরু বাছুর এসব পোষো, ছাগল টাগল যারা পোষো, তারা জানবে যে তাকে নিয়ে আসা শুধু নয়, তার একটা বেবির মতো মানে লালন পালন করতে হয়। তাকে টাইমে টাইমে খেতে দেওয়া, টাইমে টাইমে যাকে যদি কোনো অসুখ বিসুখ হয় চিকিৎসা করানো, সেগুলো একটা নিজের নিজের বাড়তি খরচা, তাই তো? সেরকমই এক্স-সিটু যেটা, যদি চিড়িয়াখানাতে যেসব প্রাণীদের নিয়ে আসা হয়,
তাদের সেই সব দেখাশোনাগুলো কি করতে হয়, ওই মানুষের নিজেদেরই করতে হয়, যাদের চিড়িয়াখানা তাকে নিজেকেই করতে হয়, তাই তো? তাই সেটা ব্যয়বাহুল্য কার তুলনায়, ইনসিটু সংরক্ষণের তুলনায়। ঠিক আছে, নেক্সট কি, কৃত্রিম পরিবেশে মানিয়ে নিতে ব্যর্থ। মানিয়ে নিতে ব্যর্থ মানে অনেক সময় দেখা যায় যে যেসব প্রাণীদের তুলে আনা হয় তারা অনেক সময় এই পরিবেশে মানিয়ে নিতে পারে না। স্বাভাবিক জিনিস, তারা যেখানে বেড়ে উঠেছে, যাদের তার আচরণ যেখানে সুষ্ঠুভাবে তারা আচরণ করতে পারে, নিজের মতো আচরণ করতে পারে, ফ্রিলি ভাবে থাকতে পারে, সেই জায়গা থেকে তুলে এনে যদি কোনো বদ্ধ জায়গায় রেখে দেওয়া হয় তারা অবশ্যই মানিয়ে নিতে পারবে না। সেটা একটা ব্যর্থতা কিসের, ওই এক্সিটিভ ব্যর্থতা। ঠিক আছে, কার জন্য হয় এটা, কাদের ক্ষেত্রে হয়, যেসব পশুদের তারা তুলে নিয়ে আসে তাদের জন্য। ঠিক আছে, চলো পরবর্তী।